আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের সবার, কেমন আছো? আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের টোটাল 5টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে দেখি তো, জানো কিনা সবাই? সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, কয়টা ক্লাস হবে একটু জানাও কমেন্ট করে আমাকে। আমাদের টোটাল ক্লাস হবে 5টা, তাই না? আজকে শুরু হলো, টানা 5 দিন রাত 10টা বাজে আমাদের ক্লাস। আর তোমরা সবাই অর্গানিক কেমিস্ট্রি ভয় পাও। অর্গানিক কেমিস্ট্রি যারা ভয় পাও তাদের ভয় দূর করার জন্য এই একটা মাত্র সুযোগ তোমার হাতে আছে। আমি জানি না অন্য কেউ ক্লাস আরও দিচ্ছে কিনা, অন্য কোথাও তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়ছো কিনা, কিন্তু আমাদের এই 5টা ক্লাস করলে মেডিকেলের জন্য অর্গানিক কেমিস্ট্রি তোমার ঝকঝকা ফকফকা হয়ে যাবে, একদম কথা দিচ্ছি। সেই লেভেলের ক্লাসগুলো হবে, সেই লেভেলেই ক্লাসগুলো গোছানো হচ্ছে। তাই যারা অর্গানিক কেমিস্ট্রি ভয় পাচ্ছ যে অর্গানিক কেমিস্ট্রি পড়বাই না, তোমার মেডিকেলের জন্য কি হবে, তাদের বলবো এটাই তোমার লাস্ট সুযোগ। তাই 5 দিন আমাদের সাথে কে কে থাকবো আমি তাদের একটু দেখতে চাচ্ছি। আমি জানি অনেকে আজকে আমার চেহারা দেখার জন্য আসবা, চেহারা অনেক দেখছো তাই না? আফসানাপুর চেহারা মুখস্থ হয়ে গেছে না? আফসানাপুর চেহারা মুখস্থ হয়ে গেছে। আফসানাপুর চেহারা দেখার কোনো কিছু নাই আর। এখন কথা হচ্ছে এই 5 দিন আমি কাদের পাবো? টানা 5 দিন ডেডিকেশন দেখতে চাই আমি। কার কার টানা 5 দিন ক্লাস করার ডেডিকেশন আছে? আমি কষ্ট করে ক্লাস নিব আর তুমি আসবা না, এটা তো হবে না। আফসানাপুর প্রতি ভালোবাসা দেখাও, মেডিকেল আর ড্রিমের প্রতি ভালোবাসা দেখাও, এবং জৈব যৌগের প্রতি একটা লুকানো ভালোবাসা যেটা এতদিন দেখাইতে পারছিল না সেটাও দেখাও। 5 দিন খুব বেশি টাইম, 5 দিনে 1 থেকে 1.5 ঘন্টা করে ক্লাস নিব। আমাদের মেডিকেলের জন্য বায়োলজি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বায়োলজি ইজি কোশ্চেন হয়, বায়োলজি পড়লেই পারা যায়। জেনারেল নলেজ ইংলিশ পড়লেই পারা যায়। ফিজিক্সটা মেডিফিজিক্স প্যাটার্নে পড়া লাগে। ফিজিক্সটা একাডেমিক আকারে মেডিকেলের জন্য লাগে না, ফিজিক্সটা মেডিকেলের জন্য মেডিকেলের মতো করে লাগে। আর কেমিস্ট্রিটা বুঝে পড়া লাগে, প্লাস মেডিকেলের জন্য পড়া লাগে। অনেক কিছু কেমিস্ট্রির মধ্যে লুকানো। কেমিস্ট্রি যেমন রসায়ন, ওরকম এর ভিতরে অনেক রস, জটিল, নর্মাল সব কিছু মিলানো। তাই তোমাকে এটার প্রতি আলাদা একটা ভালোবাসা দিতে হবে, বুঝছো? রসায়ন দিয়ে তোমাকে কাইট করে ফেলানো যাবে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকে রসায়ন দিয়েই কাইট হয়ে যায়। আমাদের এই যে জৈব যৌগ, এই বছর জৈব যৌগের বইয়ের পেছন থেকে এমসিকিউ আসছে 6টা। বইয়ের পেছনে এমসিকিউ কিন্তু আমি সলভ করাই দিচ্ছি। তোমরা কি কেউ জানো যে আমি টোটাল কেমিস্ট্রির 10টা অধ্যায়ের হাজারি স্যার প্লাস কবির স্যারের বইয়ের এমসিকিউ সলভ করাই দিছি? তোমরা কি ছিলা তখন? যদি কেউ না জেনে থাকো, আমাদের উপরে লিঙ্কে দেখো, উপরে ক্যাপশনে দেখো, আমাদের মেডিকেল আর ড্রিমের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এবং সেই চ্যানেলে আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ড আছে। তোমার একদম 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে গুণগত রসায়ন, পর্যায় সারণী, রাসায়নিক পরিবর্তন, জৈব যৌগ, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, আর অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, যেটাই বলো না কেন, সবগুলো ক্লাস আমাদের দেওয়া আছে। তাই বইয়ের পেছনে এমসিকিউগুলো আমাদের শুধু মুখস্থ করলেই হবে না, সুন্দর করে বুঝে বুঝে পড়া লাগবে। সবাই ক্লাসটা শেয়ার করতে হবে এবং মেনশন দিতে হবে ফ্রেন্ডদের। আচ্ছা, আমি আজকে খুব বেশি বলবো না, ক্লাস শেয়ার দাও, মেনশন দাও, কারণ ক্লাস করতে করতে আজকে দম বের হয়ে যাবে। তাই যাদের শেয়ার দেওয়ার ইচ্ছা, মেনশন দেওয়ার ইচ্ছা, মেডিকেল আর ড্রিমের প্রতি একটু ভালোবাসা দেখানোর ইচ্ছা, তারা এখনই যা করার করে ফেলো কথার মাঝখানে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বায়োলজি এমসিকিউ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আমাদের লুকানো একটা ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেলে কারো কাছে কিছু বলি না। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সবকিছু খুঁজে দেখতে পারো, সুন্দর করে সবকিছু আপলোড দেওয়া আছে। অনেক সুন্দর সুন্দর ক্লাসও আছে। বায়োলজি শর্ট সিলেবাস কেউ চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কভার করে ফেলতে পারো। তাহলে সবাই দ্রুত ক্লাসটা জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর আজকে আমরা খুব সুন্দর করে আমাদের জৈব যৌগের প্রথম ক্লাসটা নিব। আজকে খুব সুন্দর করে জৈব যৌগের প্রথম ক্লাসটা নিব। আমাদের এইচএসসির জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটা একটু বলছি। আমাদের এইচএসসির জন্য জৈব যৌগ যদি কেউ এইচএসসির জন্য পড়তে না চাও, পড়বা না, সত্যি কথা। অনেকেই জৈব যৌগ ভয় পাও, তবে জৈব যৌগ যদি এসএসসির জন্য কেউ পড়তে না চাও, পড়বা না, ঠিক আছে? আজকে মেডিকেলের জন্য পড়াচ্ছি, 5 দিন মেডিকেলের জন্য পড়াবো। এইটা তোমার মেডিকেলের জন্য পড়ে রেখে দাও, এবং এমসিকিউগুলো আমি সলভ করাই দিছি, সেটা সলভ করে ফেলো। ব্যাস, তোমার ইন্টারমিডিয়েটের এমসিকিউ কভার, মেডিকেলের জৈব যৌগ কভার। জৈব যৌগকে সরাই রাখো আজকের ক্লাসের পরে, মানে 5টা ক্লাসের পরে। তোমার ইন্টারমিডিয়েটের জন্য পরিবেশ রসায়ন পড়বা, আর হচ্ছে রাসায়নিক পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন পড়বা। ইন্টারমিডিয়েটের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বা সেকেন্ড পেপারে কমেন্ট করো তো। সরি, আচ্ছা, ইন্টারমিডিয়েটের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বা? জৈব যৌগ যদি কি আনসার করতে না চাও তাহলে পরিবেশ রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়ন পড়বা। এবারে রসায়ন প্রথম পত্র কি কি পড়বা? আমি তো চোখ বুঝে বলি, রসায়ন প্রথম পত্র 3 নম্বর অধ্যায়টা কেউ বাদ দিও না। আমাদের যে সিকিউ ব্যাচটা আছে, সিকিউ কোর্সে আমি 3 নম্বর অধ্যায়ের 3টা ক্লাস সুন্দর করে নিয়ে দিছি। ওইটার মতো মজার চ্যাপ্টার নাই, ওইটা থেকে 3টা কোশ্চেন কমন পড়ে যাবে।
3 নম্বর অধ্যায়, যদি কারো ভালো লাগে 2 নম্বর, যদি কারো ভালো লাগে 4 নম্বর। অনেকে 4 নম্বর বেশি পছন্দ করো, 4 নম্বর পড়ো। এই তো হচ্ছে আমাদের কেমিস্ট্রি, এই তো তোমার হচ্ছে কেমিস্ট্রির ইন্টারমিডিয়েট, কিন্তু মেডিকেলে ভালো করা লাগবে, ঠিক আছে? আচ্ছা আমরা শুরু করে দিব ক্লাস। সবাই চলে আসছে না? সবাই চলে আসছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের আর বেশিক্ষণ নাই, আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তোমাদের একটু কথা বলার ছিল, এবং বইয়ের পেছনে এমসিকিউগুলো থেকে খুব বেশি কোশ্চেন কমন পড়ে, তাই বইয়ের পেছনে এমসিকিউগুলো কেউ হাতছাড়া করিও না। আমাদের ক্লাসগুলো যেহেতু ইউটিউবে দেওয়া আছে, তুমি নিজের মধ্যে একটা জেদ রাখো যে আমি ক্লাসগুলো শেষ করব। আফসানা আপুর লাইভ ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, আমি প্রতিদিন 1টা বা 2টা ক্লাস করে রেকর্ড করে আমি শেষ করে ফেলবো, তাহলে দেখবে এক সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত, আমরা বইটা দাগায় নিছি তো, দাগায় না নিলে ক্লাসের পরে দাগায় নিও। চলো আমরা ক্লাসে শুরু করি, ক্লাসে চলে যাই। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের প্রথম পেজটা, অর্গানিক কেমিস্ট্রির প্রথম পেজটা তুমি দেখতে পাচ্ছ। অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের প্রথম পেজে কিছু নাই পড়ার, ঠিক আছে? প্রথম পেজে কিছু নাই, যেখানে একটা ফুলারিনের ছবি দেওয়া আছে, ফুলারিনের ছবিটা দেখে তুমি শান্তি পাও। এর পরের পেজে আমরা চলে যাব। এর পরের পেজে আমাদের এইখানে আসো। আচ্ছা, জৈব রসায়ন কার কার রসায়ন কমেন্ট করে জানাইতে হবে। জৈব রসায়ন কার রসায়ন? আসলে জৈব রসায়ন কার্বনের রসায়ন। জৈব রসায়ন কার রসায়ন বলো তো? জৈব রসায়ন হচ্ছে কার্বনের রসায়ন, কার্বনের রাজত্বই জৈব যৌগ। কার্বন প্লাস হাইড্রোজেন মিলেই মূলত ম্যাক্সিমাম জৈব যৌগ হয়ে থাকে। কার্বন প্লাস হাইড্রোজেন মিলেই মূলত ম্যাক্সিমাম জৈব যৌগ হয়ে থাকে। অর্থাৎ কার্বন প্লাস হাইড্রোকার্বন ইজ ইকুয়াল টু, কার্বন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোকার্বন। কার্বন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোজেন আর কার্বন নিয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনই হচ্ছে জৈব যৌগ। তবে কার্বন সবসময় হাইড্রোজেনকে লাইক করে না। কার্বন একটু তোমার হচ্ছে অনেকের সাথে জয়েন হতে চায়, ওর হাত তো অনেক বেশি, আমাদের 2টা হাত, তাই দেখা যায় আমাদের লাইফে অনেক মানুষের সাথে আমরা জয়েন হতে চাই, তাই না? কার্বনের 4টা হাত। কার্বন বলে তাহলে আমি আরো বেশি কারোর সাথে জয়েন হতে চাই। দেখো কার্বন হাইড্রোজেন বাদেও কার কার সাথে জয়েন হয়? কার্বন হাইড্রোজেন ছাড়াও হ্যালোজেনের সাথে জয়েন হয়, যুক্ত হয়ে যৌগ তৈরি করতে চায়। নাইট্রোজেনকেও ছাড় দেয় না, নাইট্রোজেনের সাথেও যুক্ত হতে চায়। অক্সিজেনের সাথেও যুক্ত হয়, ফসফরাসের সাথে যুক্ত হয়, কার্বনের সাথেও যুক্ত হয়। অর্থাৎ জৈব যৌগে সবাই ক্লাস শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিতে হবে। মজা করে ক্লাস করবো আজকে আমরা। দেখো কার্বনের সাথে আরো কারা কারা যুক্ত থাকে জৈব যৌগে, এটা মনে রাখার জন্য তুমি বলতে পারো হ্যালো নাও চপস। বুঝছো? কি বলতে পারো? হ্যালো নাও চপস। দেখো আমি তোমাকে চপস খেতে বলছি। হ্যালো নাও চপস। হ্যালো দিয়ে হ্যালোজেন, নাও দিয়ে নাইট্রোজেন, চপসের সি দিয়ে কার্বন, এইচ দিয়ে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, পি দিয়ে ফসফরাস অ্যান্ড এইচ দিয়ে সালফার, ঠিক আছে? এরা তো জৈব যৌগ। কিন্তু কিছু কিছু জিনিস আছে, কার্বন বললাম না, কার্বন সবার সাথেই যুক্ত হতে চায়। জৈব যৌগেও কার্বন আছে, আবার দেখা যায় অজৈব যৌগেও কার্বন আছে। জৈব যৌগেও কার্বন আছে, অজৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও কারা জৈব যৌগ না? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। এখানে কার্বন আছে তারপরেও জৈব যৌগ না। কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, তাও তারা জৈব যৌগ না। এটাই তোমার আজকে জানার বিষয়। হ্যালো নাও চপস মনে থাকবে না? হ্যালো নাও চপস হচ্ছে জৈব যৌগ। হ্যালো নাও চপস ছাড়াও কার্বন অন্য এক জায়গায়ও থাকে, সেখানে সেটাকে জৈব যৌগ বলা যায় না। দেখো আমাদের কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ কারা? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের কথা জানো না? নীরব কি বলা হয় এটাকে? বলো তো, তুষের আগুন, তাই না? কার্বন মনোক্সাইড। তারপর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তারপরে কেসিএন অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড, ধাতব সায়ানাইড। কেসিএন, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড হতে পারে। তারপরে এসসিএন হাইড্রোজেন সায়ানাইড। এরা কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, তারপরে জৈব যৌগ না। তারপরে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড ধাতব কার্বাইড। তারপরে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেটও কার্বন আছে কিন্তু জৈব যৌগ না। তোমরা কি জানো আমাদের এই যে 5টা ক্লাসের উপর ডিপেন্ড করে কিন্তু 15 জনকে আমরা ক্রেজ দিব। 5 জন পাবে নোট শেয়ারিং এর উপরে, 10 জন পাবে হচ্ছে তোমার এক্সামের উপরে। সেরা 10 জন 10টা ক্রেজ পাবে এক্সামের উপরে, আর সেরা 5 জন নোট শেয়ারিং, ক্লাসের রিভিউ প্লাস নোট শেয়ারিং এর উপরে। তোমরা ক্লাসের রিভিউ নোট শেয়ারিং যেভাবে দিতে পারো, ঠিক আছে? আমরা এগুলোর উপরে এক্সাম হবে আমাদের 21 তারিখ, 19 তারিখ ক্লাস শেষ, 20 তারিখ গ্যাপ, 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমাদের এক্সাম। সবার মনে থাকবে না? এই যে 1000 স্টুডেন্ট আছে, সবাই মনে রাখো এক্সাম হচ্ছে 21 তারিখ। এক্সামটা দিয়ে দিও 5টা ক্লাস করে, তোমারই ভালো হবে, বুঝছো? যেটা বলতেছিলাম। তারপর হচ্ছে আমাদের কি আছে? ক্যালসিয়াম কার্বাইড, হাইড্রোজেন কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এদের মধ্যে কার্বন আছে, তাও জৈব যৌগ না। তারপর দেখো এই জায়গায় ধাতব কার্বনিল, আয়রন কার্বনিল আর হচ্ছে নিকেল কার্বনিল, ঠিক আছে? এই সংকেতগুলো লিখে নিও। এরা হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগ না। আমাদের কিন্তু অনেক দারুণ একটা পড়া রেডি হয়ে গেছে এখন। এবার আসলে আমরা একটু বিজ্ঞানীদের কথা পড়বো। 1808 সালে, কত সালে?
1808 সালে বার্জেলিয়াস নামক একজন বিজ্ঞানী জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ করেন। কমেন্ট করো দ্রুত, জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ কে করেছেন? দ্রুত কমেন্ট করো, জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ কে করেছেন? বার্জেলিয়াস। বার্জেলিয়াসের একটা আইডিয়া ছিল যে মনে হয় প্রাণী দেহ থেকেই জৈব যৌগ তৈরি হয়। বার্জেলিয়াস প্রাণ শক্তি মতবাদও দিয়েছিলেন। বার্জেলিয়াসের দুইটা কথা পড়বো, ভাইটাল ফোর্স থিওরি অ্যান্ড জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ। জৈব যৌগ এবং অজৈব যৌগের নামকরণ বার্জেলিয়াস, ভাইটাল ফোর্স থিওরি অর্থাৎ প্রাণ শক্তি মতবাদ বার্জেলিয়াস। বার্জেলিয়াস কত সালে বলেছে? 1808 সালে, তাই না? 1808 সালের পরে উনি নামকরণ করে প্রাণশক্তি মতবাদ কত সালে দিয়েছেন? প্রাণশক্তি মতবাদ দিয়েছেন 1815 সালে। এই যে 1815 সাল, হ্যাঁ, প্রাণশক্তি মতবাদ 15 সাল, প্রাণশক্তি মতবাদ 15 সাল, 1815 সাল, ঠিক আছে? 2015 না কিন্তু, 1915 না কিন্তু, 1815, ঠিক আছে? এরপরে বার্জেলিয়াসের পরে দেখো 1828 সালে বার্জেলিয়াসের স্টুডেন্ট ফ্রেডরিক হুইলার তার ভুল ধরেছে। কি একটা দারুণ অবস্থা, তুমি ভাবতে পারো আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা আবার ভুল ধরবা, রেসপেক্টের সহিত ভুল ধরবা। আমি কখনো বলি না যে রেসপেক্ট ছাড়া ভুল ধরো, রেসপেক্ট সহিত ভুল ধরো। রেসপেক্ট ছাড়া ভুল ধরলে দেখা যায় ইনসাল্ট হয়ে যায়। কোনো টিচারকে তো ইনসাল্ট করা যাবে না, তাই না? আমি অনেক সময় দেখছি যে টিচারকে ইনসাল্ট করার উদ্দেশ্যে ভুল ধরো। ইনসাল্ট করার উদ্দেশ্যে না, নতুন কিছু আবিষ্কারের উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে ভুল ধরো। আর টিচারকে ইনবক্সে জানাতে পারো। অনেক স্টুডেন্ট আছে, আপু দেখেন তো এই লাইনটা এমনি বললে হয় না, এমনি বললে কিরকম হয়, ভালো হয় না? মনে হয় তো এটাই কারেক্ট, তাই না আপু? এই যেমন করে বলে আমার কিন্তু খারাপ লাগে না, ওরকম দেখো একজন হচ্ছে বার্জেলিয়াসের স্টুডেন্ট হচ্ছে ফ্রেডরিক হুইলার। তোমরা কি জানতা ফ্রেডরিক হুইলার বা ফ্রেডরিক ভোলার উনি বার্জেলিয়াসের স্টুডেন্ট? জানতা না, তাই না? আজকেই জানলা নাকি জানতা? আচ্ছা যাই হোক, ফ্রেডরিক হুইলার হচ্ছে জৈব যৌগের জনক এবং উনি প্রমাণ করে দেখাইছে শুধু প্রাণীর বডিতে না, ল্যাবরেটরিতেও জৈব যৌগ তৈরি করা যায়। ল্যাবরেটরিতেও জৈব যৌগ তৈরি করা যায়, এটা কে বলেছে? রসায়নের গাড়িও জৈব যৌগ তৈরি করা যায়, কথাটা কে বলেছে? ফ্রেডরিক হুইলার বা ফ্রেডরিক ভোলার। উনি কি করেছে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইডকে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করেছে। অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড ল্যাবরেটরিতে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করেছে। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ ছিল, কিন্তু পরবর্তীতে লেড সায়ানাইডের সাথে বিক্রিয়া করে যে ইউরিয়া তৈরি হলো, ইউরিয়াটা সমযোজী যৌগ। ইউরিয়া একটা জৈব যৌগ, তাহলে জৈব যৌগরা সমযোজী যৌগ হয়, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি সমযোজী যৌগ। বুঝছো? অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সমযোজী বন্ধন থাকে। আমাদের অজৈব যৌগতে সমযোজী আয়নিক বোধ থাকে, ঠিক আছে? তোমরা জানলা জৈব যৌগে কোন ধরনের বন্ধন থাকে? সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। জৈব যৌগে কোন ধরনের বন্ধন থাকে? জৈব যৌগে কোন ধরনের বন্ধন থাকে? জৈব যৌগে সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে? ওকে, এরপর আমরা চলে যাবো এদিকে। আরো কয়েকটা বিজ্ঞানীর কথা আমি লিখেছি, বিজ্ঞানীদের নাম যেহেতু আসছে, লিনাস পলিন অরবিটাল সংকরায়ন হাইব্রিডাইজেশন, এটার আবিষ্কারক হচ্ছে লিনাস পলিন। দারুণ না নামটা? তারপর দেখো কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়া হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বিজ্ঞানী কোপ অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেছিলেন। বিজ্ঞানী কেকল হচ্ছে তোমার বেনজিনের ষড়ভুজাকার কাঠামো দিয়েছিলেন এবং বিজ্ঞানী লুইস সমযোজী বন্ধন ব্যাখ্যা করেছিলেন। বিজ্ঞানী তোমার হচ্ছে কোপ অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেছিলেন। বিজ্ঞানী কেকল বেনজিনের ষড়ভুজীয় কাঠামো দিয়েছেন। বিজ্ঞানী লিনাস পলিন অরবিটালের তোমার হাইব্রিডাইজেশন সম্পর্কে বর্ণনা দিয়েছেন। বিজ্ঞানী ফ্রেডরিক হুইলার ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদ দিয়েছেন এবং জৈব যৌগ অজৈব যৌগের নামকরণ করেছেন। বিজ্ঞানীদের নামগুলো মনে থাকবে না? অবশ্যই থাকবে, কেন থাকবে না? আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে যাব। আমাদের নিচের দিকে দেখো একটা কথা বলা আছে, জৈব যৌগের এত প্রাচুর্য কেন? জৈব যৌগের হাত বেশি, তো হাত অনেক লম্বা। যার হাত লম্বা তার চারিদিকে ছড়ানো থাকে না? বলে যে আফসানাপুর এত স্টুডেন্ট কেন? আফসানাপুর হাত অনেক লম্বা, বুঝছো? এই জন্য আফসানাপুর এত স্টুডেন্ট। ওরকম জৈব যৌগের হাত 4টা এবং সে এক হাত থেকে আরেক খাত জয়েন্ট হতে হতে শিকল তৈরি করতে করতে জালক তৈরি করে ফেলে, একদম শিকল তৈরি করে ফেলে একদম। এর জন্য জৈব যৌগের প্রাচুর্য। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি। 80 লক্ষেরও বেশি, দ্যাট মিনস 80 লক্ষেরও বেশি, বুঝছো? 80 লক্ষেরও বেশি। 80 লক্ষের কম না, 80 লক্ষ এক্সাক্ট না, 80 লক্ষের বেশি, ঠিক আছে? আর অজৈব যৌগ প্রায় 1 লাখের মতো, তবে 90 রিলেটেড একটা কথাও নেক্সট পেজে আমরা পড়বো, ঠিক আছে? 1 লক্ষের মতো। তাহলে কোথায় 80 লাখ আর কোথায় 1 লাখ? অজৈব যৌগ এত কম কেন? কারণ অজৈব যৌগে তো কার্বনের হাত এত ভালো করে ছড়ায়নি। জৈব যৌগে কার্বনের 3টা কারণ হয়, দেখো কি কি কারণ? একটা হচ্ছে ক্যাটিনেশন, ক্যাটিনা শব্দ থেকে ক্যাটিনেশন এসেছে। একটা হচ্ছে ক্যাটিনা শব্দ থেকে ক্যাটিনেশন এসেছে। আর একটা হচ্ছে সমানুতা, আইসোমারিজম। সমানুতা তোমরা জানো হচ্ছে আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেত আলাদা থাকে, তাদের সমানু বলে, তাই না?
তারপর আমরা দেখতে পাচ্ছি পলিমারকরণ, পলিমারাইজেশন, ঠিক আছে? তিনটা জিনিস, এই তিনটা জিনিস তুমি ক্যাপস কথাটা দিয়ে মনে রাখতে পারো। কি দিয়ে মনে রাখবা এই তিনটা জিনিস? দেখো তো, ক্যাপস, ক্যা দিয়ে হচ্ছে ক্যাটিনেশন, প দিয়ে পলিমারকরণ, স দিয়ে সমানুতা। তাহলে বলো তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ তিনটা কি কি? দ্রুত আমাকে বলতে হবে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ তিনটা কি কি। সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নিচের দিকে। এখানে একটা কথা আছে, দেখো, কার্বনের তড়িৎরাতকতার মান 2.5, কার্বন কার্বন বন্ধন শক্তি অনেক বেশি। কার্বন কার্বন বন্ধন শক্তি দেখো কত, কার্বন কার্বন বন্ধন শক্তি হচ্ছে 347 কিলোজুল পার মোল, আর তড়িৎরাতকতা 2.5, এটা মাথায় রাখবো। এদিক থেকে আর কিছুই দেখবো না। এখানে একটা কথা বলেছে যে জৈব যৌগে sp3 সংকরণ যেখানে হয়, sp3 সংকরণে সম্পৃক্ত কার্বন সিকল থাকে, আর sp2 এবং sp তে অসম্পৃক্ত থাকে। ব্যাপারটা আমি বলি, sp3 সংকরণে তোমার মূলত অ্যালকেন sp3 সংকরণ হয়। কাদের ক্ষেত্রে sp3 সংকরণ হয়? অ্যালকেন। অ্যালকেনে কার্বন কার্বন কত বন্ধন? অ্যালকেনে কার্বন কার্বন কত বন্ধন? অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন, এবং তার চারো সাইডে হাইড্রোজেন বা অন্য কোনো যৌগ থাকে। হাত কোনোটাই খালি থাকে না, বা কোনো হাত রিজার্ভও থাকে না, পরবর্তীতে ভেঙে হাত বের করা যায় না। এর জন্য জৈব যৌগের অ্যালকেন যারা, তারা হচ্ছে সম্পৃক্ত, এবং তাদের ক্ষেত্রে sp3 সংকরণ। সবাই একটু কমেন্ট করো তো, অ্যালকেনে কোন ধরনের সংকরণ হয়? অ্যালকেনে কোন ধরনের সংকরণ? অ্যালকেনে sp3 সংকরণ। এক্সাম কিন্তু আমাদের 21 তারিখ সন্ধ্যা 7:30, মাথায় রাখো, এক্সামে কিন্তু 10টা ক্রেস্ট আছে। আচ্ছা, তারপরে আমরা বলি অ্যালকিন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এদের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে sp2 সংকরণ, অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ। এদের ক্ষেত্রে অসম্পৃক্ত কার্বন সিকল দেখা যায়, অর্থাৎ আমি চাইলেও ভেঙে আবার এখানে এই ডাবল বন্ডটা ভেঙে আমি একটা হাত বের করতে পারি, দুইজনে দুইটা হাত, এখানে ডাবল বন্ড এগুলো ভেঙে আমি চাইলেও হাত বের করতে পারি, নতুন কিছু যুক্ত করতে পারি। অর্থাৎ অসম্পৃক্ততা মানে নতুন কিছু যুক্ত করা, সম্পৃক্ত মানে আর যুক্ত করা যাবে না, সেটা হচ্ছে অ্যালকেন, এবং তাদের ক্ষেত্রে sp3 সংকরণ। এইটুকু মাথায় থাকবে না? এইটুকু মাথায় রাখো। এই পেজে আমরা আর কিছু দেখবো না, এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে কি আছে একটু দেখি আমি। পরবর্তী পেজে আমাদের কি কি আছে, এখানে যা আছে লাগবে না। এখানে একটা জিনিস আছে, কার্বনের রূপভেদ হচ্ছে ফুলারিন। রূপভেদ দেখছো, কার্বন বহুরূপী, বললাম না, কার্বনের হাত লম্বা, অনেক বেশি হাত, অনেকজনের সাথে কার্বনের রিলেশন, প্লাস কার্বনের হচ্ছে আবার রূপও বিভিন্ন, মানে অনেকের সাথে রিলেশন করতে হলে তো চেহারা রূপটা চেঞ্জ করতে হবে। কারোর সামনে যায় বরখা পরে, কারোর সামনে যায় একদম স্টাইল করে, দেখো না বিভিন্ন মুভিতে দেখায় কিন্তু এরকম অনেক নায়িকা থাকে। আচ্ছা, যাই হোক, সেটা এখন আমাদের নায়িকা হচ্ছে কার্বন। কার্বনের রূপভেদ দেখো, কয়লা, কার্বন একসময় কালো, কয়লা, আবার গ্রাফাইট, ডায়মন্ড, হীরক, হীরকের রূপভেদ ধারণ করে, আবার গোল্লা হয়ে তোমার ফুলারিন হয়ে যায়। দেখছো কার্বনের এত রূপভেদ, এত হাত, মানে কার্বনের পুরাই রাজত্ব, বলাই যায় না কার্বন কি কি করতে পারে। যাই হোক, কার্বনের তোমার হচ্ছে রূপভেদে আমরা কার্বন 30 থেকে 70 পর্যন্ত কার্বন যুক্ত দেখি। সমযোজী বন্ধন, যেহেতু আমাদের জৈব যৌগ, তাহলে আমাদের সমযোজী বন্ধন। আমাদের রূপভেদগুলো কার্বন 32, 50, 60, 70 এরকম হতে পারে। তবে কার্বন 60-এর গঠন হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন, এটা ভূগোলক আকৃতির, এবং কার্বন 60-কে বলা হয় বাকি বল। দেখছো নামও ধারণ করে বাকি বল, দেখছো দারুণ না? আচ্ছা, বাকি বল, এবং এখানে আণবিক ভরটা পড়তে হবে 720, আর সংকরায়ন হচ্ছে sp2 সংকরায়ন। আমাদের এখানে ফুলারিনে কোন ধরনের সংকরায়ন, দ্রুত বলতে হবে, ফুলারিনের কোন ধরনের সংকরায়ন? ফুলারিনের কোন ধরনের সংকরায়ন? ফুলারিনে sp2 সংকরায়ন, মনে থাকবে না? মনে থাকবে। তার মানে ফুলারিনে কার্বন কার্বন কত বন্ধন? sp2 তো ডাবল বন্ড না, অ্যালকিনে sp2 সংকরণ, তাহলে ফুলারিনেও কি? ফুলারিনেও sp2 সংকরণ। অনেকে বলে আপু sp2 সংকরায়ন আবার একক বন্ধনে বলে, sp বেনজিন বলে, ব্যাপারটা খেয়াল করো, একটা বেনজিন বলে, একটা বেনজিন বলে, বেনজিন বলের ভিতরে ডাবল বন্ড থাকে, কিন্তু একটা বেনজিন বলের সাথে আরেকটা বেনজিন বলে আবার সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত হতে পারে, বুঝছো? যাই হোক, আমাদের ফুলারিনে ডাবল বন্ড আছে, এর জন্য sp2 সংকরায়ন। ফুলারিনে ডাবল বন্ড আছে, এর জন্য কোন ধরনের সংকরায়ন? ফুলারিনে ডাবল বন্ড আছে, এর জন্য sp2 সংকরায়ন। ওকে, আমরা নিচের দিকে এখানে কিছু কথাবার্তা আছে, এটা দেখবো না। অনেকেই বলে আপু কার্বনের 4টা হাত, ঠিক আছে, নাইট্রোজেনের তো 3টা হাত, তাহলে নাইট্রোজেন কেন কার্বনের মতো এত ক্যাটিনেশন দেখায় না? নাইট্রোজেন না দেখানোর কারণ, নাইট্রোজেনের বন্ধন শক্তি হচ্ছে 163, আর কার্বনের হচ্ছে 347 কিলোজুল পার মোল। এটা মনে রাখো। কার্বনের হচ্ছে তড়িৎনাতকতার মান 2.5, আর নাইট্রোজেনের কত 3 মনে হয়, ঠিক আছে। কার্বনের ব্যাসার্ধ ছোট অনেক, কার্বনের ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার। ব্যাস এইটুকু তুমি পড়বা, আর কিছু তোমার পড়ার দরকার নাই। এরপর আমরা এখানে চলে যাচ্ছি আমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগ। জৈব যৌগ পলিমারকরণ করে জানো তোমরা, আমাদের ইথিলিন থেকে পলিথিন, ইথিন
পলিইথিন, বুঝছো? ইথিনকে পলিমার করলে পলিইথিন, যে পলিথিনের ব্যাগ নিয়ে ঘুরো এটা পলিমার যৌগ, বুঝছো? পলিইথিন। আচ্ছা, তারপরে আমাদের অ্যাসিটিলিন থেকে হচ্ছে বেনজিন। অ্যাসিটিলিন মানে কি? অ্যালকাইন। অ্যালকাইনের পলিমার কি? দ্রুত কমেন্ট করো, অ্যালকাইনের পলিমার কি? অ্যাসিটিলিন হচ্ছে বেনজিন। অ্যাসিটিলিন থেকে বেনজিন, অর্থাৎ অ্যাসিটিলিনের পলিমার বেনজিন, বুঝছো? এটা অনেকে জানতা না। আচ্ছা, এখানে তাপমাত্রা চাপ প্রভাবক পড়ে তুমি আর কিছু না। এখন জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন হবে এখান থেকে, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন হবে। আমরা দেখবো আমাদের এখানে কিছু কথা লেখা আছে, সবাই কথাটা দেখো। জৈব যৌগের ক্যারেক্টারগুলো মনে রাখবো কণা কথা দিয়ে। আমার একটা ফ্রেন্ডের নাম কণা, বুঝছো? জৈব যৌগের ক্যারেক্টার মনে রাখবো কণা কথা দিয়ে। কারো ফ্রেন্ডের নাম কণা আছে নাকি? কণা থাকলে মেনশন দাও তো। আমার ফ্রেন্ডের নাম, আমার রুমমেটই রামিসা মুস্তারি কণা। আচ্ছা, কণা দিয়ে জৈব যৌগ মনে রাখা যায়। দেখো, ক দিয়ে ক্যাটিনেশন, ক দিয়ে কার্বন, ক দিয়ে কম গলনাঙ্ক। যেহেতু সমযোজী বন্ধন তাহলে কম গলনাঙ্ক। কম গলনাঙ্ক যদি জৈব যৌগের হয় তাহলে অজৈব যৌগে কিরকম গলনাঙ্ক? বেশি গলনাঙ্ক। আচ্ছা, কম স্ফুটনাঙ্ক। জৈব যৌগ তাই কম স্ফুটনাঙ্ক, কম গতি। জৈব যৌগ যদি কম গতি হয় রিঅ্যাকশনে, তাহলে অজৈব যৌগ কিরকম? দ্রুত গতি। পার্থক্য বুঝতেছো না? এক সাইড মনে রাখতেছি। পানিতে দ্রবীভূত হয় না, জৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না, না কণার না, ঠিক আছে? তাহলে অজৈব যৌগ হয়। আচ্ছা, তড়িৎ পরিবহন করে না, তাহলে জৈব যৌগ যেহেতু তড়িৎ পরিবহন করে না তাহলে অজৈব যৌগ তড়িৎ পরিবহন করে। তারপরে দহনের পরে অবশেষ থাকে না, দহনের পরে অবশেষ থাকে না, কিছুই থাকে না, বুঝছো? এমনিই তার দ্রুতি কম, সে একটু কম গলনাঙ্ক, একটু দুর্বল, এইদিকে একটু দুর্বল, তার কিছুই থাকে না শেষ পর্যন্ত অবশেষ। তাহলে অজৈব যৌগে অবশেষ থাকে। প্রমাণ দেখবা, যা যা বলছি তার প্রমাণ দেখবা। দেখো, ছক মুখস্থ ক্লাসে, আমার পড়া কিন্তু ক্লাসেই মুখস্থ হয়ে যায়। তোমরা জানো কি না জৈব যৌগ অবশ্যই কার্বন থাকবে, সাথে হ্যালোনাও চপস থাকে। অজৈব যৌগে কার্বন ছাড়া অন্যান্যরা থাকে। তারপর জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা তৈরি, অজৈব যৌগ কি আয়নিক সমযোজী, দুইটাই, ঠিক আছে? এটা জানলাম। তারপর দেখো, এই যে নিম্ন গলনাঙ্ক, নিম্ন আর কম একই কথা না? নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক, কম গলনাঙ্ক কম স্ফুটনাঙ্ক, একই তো বলছি। তারপরে উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক, দেখছো এই মানগুলো একটু পড়ে নিবা, তাহলে তুমি এক সাইড পড়লে কিন্তু আরেক সাইড তোমার পড়া লাগতেছে না, এক সাইড পড়লে আরেক সাইড মুখস্থ। তারপর দেখো, এরা হচ্ছে আরেকটা কি বলছে এখানে, বলছে তোমার হচ্ছে যেহেতু জৈব যৌগ তাহলে পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না বলছিলাম, পানিতে দ্রবীভূত হয় না, অদ্রবণীয়, একই কথা না? তাহলে ওরা দ্রবীভূত হয়, দেখছো? তারপরে আমাদের এদিকে আর যা যা আছে আর কি, তুমি ওই কথাগুলো একটু মনে রাখো। আমাদের আরেকটা পেজ আছে, আমিও তো বলতেছি আল্লাহ কথাগুলো কই গেল। দেখো, এই যে দহনের পরে অবশেষ থাকে না, দহনের পরে তো ক না না থাকে না, আর এদিকে জলে না, জ্বললে অবশেষ থাকে, এমনি জ্বলতে চায় না, জ্বললে আবার অবশেষ থাকে, বুঝছো? তারপরে পানিতে আয়নিত হয় না বলছিলাম, কণার না। তারপরে তড়িৎ পরিবহন করে না, অপরিবাহী মানে করে না, তাহলে ওরা করে। এক সাইড মুখস্থ করবা, কণা কথা দিয়ে আমরা মনে যে ক্যাটিনেশন, কর ক্যাটিনেশন, দেখছো? এই যে না, এটা হচ্ছে দ্রুত গতি না, বুঝছো? দ্রুত না, মন্থর, মন্থর তাহলে কি কম গতি, মন্থর মানে কি কম গতি, মন্থর গতি মানে কম গতি। এখানে লেখো কম গতি, কম গতি। জৈব যৌগের বিক্রিয়ার গতি কিরকম হয়? কম গতি। তাহলে কণার ক দিয়ে কম গতি, আর এটা হচ্ছে দ্রুত গতি। ব্যাস, শেষ। আমাদের এক সাইড পড়া শেষ না? কণা দিয়ে জৈব যৌগ শেষ করে দিলাম, কণা দিয়ে জৈব যৌগ শেষ করে দিলাম। জৈব যৌগের বৈশিষ্ট্য কণা দিয়ে শেষ, এক সাইড শেষ, ওই সাইডটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আরেকবার বলি, কণার ক দিয়ে কি ক্যাটিনেশন, কার্বন, কম স্ফুটনাঙ্ক, কম গলনাঙ্ক, কম গতি, কম গতি সম্পূর্ণ অর্থাৎ মন্থর। না দিয়ে তড়িৎরা বিক্রিয়া করে না, দ্রবীভূত হয় না, অবশেষ থাকে না, তাহলে ওই সাইড কি সব উল্টা, শেষ, বুঝছো? আর বাদ বাকি যতগুলো মান দিছি জায়গায় পড়বা। এই জায়গায় জৈব যৌগের শ্রেণীবিভাগে সংজ্ঞা, উদাহরণ, রিডিং পড়তে বলছি। এই যে উদাহরণগুলো দরকার, সম্পৃক্তের উদাহরণ, অসম্পৃক্তের উদাহরণ, এগুলো উদাহরণগুলো পড়বা। সংজ্ঞার সাথে সাথে উদাহরণগুলো পড়ে ফেলবা খালি, আর কিছু না, বুঝছো? এগুলো পড়ার কোনো দরকার নেই আমাদের এখানে, এগুলো আসে না পরীক্ষায়, তবে উদাহরণ আসতে পারে, এই জন্য লেস ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস আমি দিছি, আমাদের এই জায়গাটা ছবিটা দেখো, আমি নোট দিচ্ছি, এখানে নোটের ছবিটা একটু লাগবে আমাদের। আমাদের নোটের একটা ছবি, যদিও আমরা পেড ব্যাচে নোটটা দিব সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মেডিকেমিস্ট্রি যে কোর্স আছে সেই মেডিকেমিস্ট্রি কোর্সটার পেড ব্যাচে আমরা নোটটা দিব, ঠিক আছে? আমাদের কিন্তু মেডিকেমিস্ট্রি কোর্স শুরু হয়ে যাচ্ছে তোমার 20 তারিখ থেকে, সেখানে নোট টোট সবই দেওয়া হয়। আচ্ছা, এবার দেখো জৈব যৌগ, আমাদের জৈব যৌগের ক্লাসিফিকেশনে মুক্ত শিকল, বদ্ধ শিকল, মুক্ত শিকলে সরল শিকল, শাখা শিকল, এর মধ্যে আমরা আবার সম্পৃক্ত অসম্পৃক্ত দেখতে পারি। এখানে যে এক্সাম্পলগুলো আছে তুমি এক্সাম্পলগুলো সহ পড়ে নিবা, বুঝছো? আমরা চাইছিলাম যে বইয়ের পেজগুলো স্কিপ করে যাতে সবাই আমাদের স্টুডেন্টরা নোটটা পড়লে একসাথে পায়, এই জন্য নোটের কাছে আমি একসাথে করে দিছি খালি, বুঝছো? এখানে এক্সাম্পলগুলো একসাথে করে দিছি, আর কিছুই নাই। হ্যাঁ,
এখানে এক্সাম্পলগুলো একসাথে করে দিছি, আর কিছুই নাই। এবার হেটারোসাইক্লিক যৌগের, হেটারো অ্যারোমেটিক যৌগের মধ্যে দেখো বেনজিন বলে কার্বন ছাড়াও অন্য কিছু থাকলে সেটাকে হেটারো অ্যারোমেটিক বলে। বেনজিন বলেও কার্বন ছাড়া যদি অন্য কিছু থাকে সেটাকে হেটারো অ্যারোমেটিক বলে। তোমাদের বইয়ের পেজে চলে যাব আমি, এখানে হেটারো অ্যারোমেটিক যৌগের মধ্যে দেখো এক্সাম্পল কি কি আছে। হেটারো অ্যারোমেটিক যৌগে আমাদের চক্রের ভিতরে শুধু কার্বন আছে নাকি কার্বন ছাড়াও অন্য কিছু আছে? কার্বন ছাড়াও অন্য কিছু আছে। যদি শুধু কার্বন থাকলো তাহলে তাদেরকে বলা হতো কার্বোসাইক্লিক। যেহেতু শুধু কার্বন নাই, অন্য কেউ আছে, তাহলে সেটাকে বলে হেটারোসাইক্লিক। ঠিক আছে, হেটারোসাইক্লিক যৌগগুলো পড়া লাগবে। এটা পড়বা পিথা-পি ফাই। আচ্ছা, পিথা-ফি পাই, ফাই না, পিথা-ফি পাই, এটা দিয়ে দেখো পিথা-ফি দিয়ে পিরিডিন, থায়োফিন আর হচ্ছে ফিউরান, আর পাই দিয়ে পাইরোল, এটা নিচে এনএস, NSO নর্থ সাউথ অর্গানাইজেশন মনে রাখতে পারে এমন করে, আর হচ্ছে NS দিয়ে পাইরোল। ঠিক আছে, দেখো আমাদের পিরিডিনে N আছে মাঝখানে, পাইরোলে NH আছে মাঝখানে, থায়োফিনে সালফার আছে, ফিউরানে অক্সিজেন আছে, আর ইথিলিন অক্সাইড তো জানাই। তাহলে পিথা-ফি পাই, পিথা-ফি পাই এমন করে পড়বা, পিথা-ফি পাই। তারপরে NSO PS, বুঝছো? NSO ওকে। আচ্ছা, এইটুকুর পরে আমাদের এখান থেকে আর কিচ্ছু দেখবো না। আমরা এখানে চলে যাব। দেখো কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন মানে কি? অ্যালকেন। আমার সাথে সাথে বলো কোন ধরনের সংকরণ? sp3 সংকরণ। কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ হচ্ছে অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন কি বলো তো? অ্যালকিন, sp2 সংকরণ। কার্বন কার্বন ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইন। অ্যালকাইনে কি ধরনের সংকরণ? অ্যালকাইনে sp সংকরণ। অ্যালকাইনে কি ধরনের সংকরণ? সবাই ক্লাসটা একবার শেয়ার করে আসো তো, ফ্রেন্ডদেরকে একবার একটু মেনশন দাও। অ্যালকাইনে কি ধরনের সংকরণ? অ্যালকাইনে হচ্ছে sp সংকরণ। অ্যালকাইনে কি ধরনের সংকরণ? অ্যালকাইনে হচ্ছে sp সংকরণ। ঠিক আছে, অ্যালকেনে sp3, অ্যালকিনে sp2, অ্যালকাইনে sp। ঠিক আছে, এক্সাম্পল সহ একটু পড়বা। ওকে, আমরা এরপরে চলে যাব নিচের দিকে। আপনার পাশে এক্সাম্পল আছে, এগুলো এমসিকিউগুলো নিজে সলভ করবা বাসায়। তারপরে এখানে যেটা তো দেখাই দিছি, এটা নোটে আছে, তোমাদের ছবি দেওয়া হয়েছে, সেখানেও আছে। সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব। আমাদের এত কিছু জানার টাইম নাই, আমরা খালি জানবো 1916 সালে লুইস সমযোজী বন্ধনে ব্যাখ্যা দিছে। 1916 সালে লুইস সমযোজী বন্ধনে ব্যাখ্যা দিছে। এখান থেকে আর কিচ্ছু জানার নাই, চলে যাবা। সব জৈব যৌগে কার্বন চতুর্যোজী অবস্থায় থাকে। সব জৈব যৌগে কার্বন কত যোজী অবস্থায় থাকে? দ্রুত বলো কমেন্ট করে। সব জৈব যৌগিতে কার্বন কত যোজী অবস্থায় থাকে? সব জৈব যৌগতে কার্বন কত যোজী অবস্থায় থাকে? 4 যোজী। দেখো মিথেন অণুর গঠন, মিথেন অণুর গঠনে 4টা সমযোজী বন্ধন। মিথেন তো CH4, সবাই ক্লাসটা শেয়ার করো তো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। মিথেন তো CH4, এখানে 4টা সমযোজী বন্ধন। ইথেন কত? 2, 6, 8, তাহলে এখানে ইথেনে 7টা সমযোজী বন্ধন। আচ্ছা, একটু পরে আমি তোমাদের একটা সিস্টেম দেখাবো, অপর পেজে যাই তারপরে বলি। তারপরে আমাদের হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল হচ্ছে মিথানল, CH3OH, এটাতে কয়টা? 5টা সমযোজী বন্ধন। সোজা কথা, আমাদের এই সমযোজী বন্ধন কয়টা জানার জন্য, সমযোজী বন্ধন মোট পরমাণুর সংখ্যা থেকে 1 কম। সমযোজী বন্ধন মোট পরমাণুর সংখ্যা থেকে 1 কম। কি বলবা? সমযোজী বন্ধন মোট পরমাণুর সংখ্যা থেকে 1 কম। তোমাদের আরেকটা জিনিস বলার আছে, আমাদের মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপ থেকে আমাদের সবচেয়ে বিখ্যাত ব্যাচ, আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচ কিন্তু লঞ্চ হবে আমাদের অক্টোবরের দিকে। তোমরা আমাদের যে কোনো ব্যাচে ছিলা কি ছিল না সেটা দেখার বিষয় না, কিন্তু হোয়াইট অ্যাপ্রন ব্যাচ কেউ মিস করিও না। হোয়াইট অ্যাপ্রন ব্যাচ আমাদের সবচেয়ে গোছানো, সবচেয়ে সুন্দর ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2022। ঠিক আছে, 2022 সালের আমাদের এই যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে হোয়াইট অ্যাপ্রনের একমাত্র ব্যাচ হবে এবং সবচেয়ে বেস্ট ব্যাচ হবে। আর সেখানে সবগুলো ক্লাস আমি নিব। আমাদের জিকে ইংলিশ ক্লাস তোমরা করেছো, জার্নালস ইংলিশ, আমাদের কেমিস্ট্রি ক্লাস তো করছো তোমরা, কেমিস্ট্রির এমসিকিউ ক্লাসও করেছো, আমাদের তোমার হচ্ছে ফিজিক্স, মেরি ফিজিক্সের ক্লাস করেছো, বায়োলজি ক্লাস তো আমার করেছোই, বায়োলজি আমি পুরো বই দিয়ে দিছি। ঠিক আছে, তো হোয়াইট অ্যাপ্রন ব্যাচের জন্য ওয়েট করে আছে যারা, তারা তো আসোই। আমরা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আমাদের 100% দিব এবং সবচেয়ে পরিশ্রমী ব্যাচ হবে আমাদের এটা। ঠিক আছে, আমরা সবচেয়ে পরিশ্রম করে এই ক্লাসগুলো, এখনো পরিশ্রম করি নেই, তবে আরো যদি কিছু করা থাকে আমরা তখন করব। দেখো সমযোজী বন্ধন আমাদের মোট পরমাণু থেকে 1 কম, অর্থাৎ মিথেনে পরমাণুর সংখ্যা কয়টা? মিথেনে পরমাণুর সংখ্যা 5, তাহলে সমযোজী বন্ধন কয়টা? 4টা। ইথেনে বন্ধন সংখ্যা 8, পরমাণুর সংখ্যা 8, তাহলে সমযোজী বন্ধন কয়টা? 7টা। আমাদের প্রোপেনে তোমার হচ্ছে সমযোজী বন্ধন কয়টা? 10টা। কেন? কারণ টোটাল 11টা, পরমাণুর সংখ্যা 11টা। তারপরে আমাদের হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে ইথিনে হচ্ছে পরমাণুর সংখ্যা কয়টা? 6টা, তাহলে বন্ধন 5টা।
তারপরে আমাদের মিথানল, মিথানলে কয়টা, মিথানল বা আমাদের মিথাইল অ্যালকোহল যেটাই বলো, 1 3 4 5 6, 6টা, তাহলে এক কম, তাহলে সমযোজী বন্ধন কয়টা, 5টা। তাহলে ইথানল কয়টা তোমরা বলো, ইথানল কয়টা তোমরা বলবা, দ্রুত বলো ইথানল কয়টা, ইথানল কয়টা তোমরা বলো তো, ইথানল কয়টা, ইথানলে তাহলে আমাদের হচ্ছে 4টা। ইথানলে কয়টা, ইথানলে 4টা, যেহেতু আমাদের সরি ইথানলে হচ্ছে 5টা, না না ইথানলে 8টা, ভুল বললাম, 1 2 5, তাহলে 7 7 8 9, 9 হলে 8টা, ঠিক আছে, 8টা বের করতে পারছি আমরা, সবাই বের করতে পারছি না? তাহলে আমাদের কথাটা কি, কথাটা হচ্ছে সমযোজী বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণু থেকে 1 কম, সমযোজী বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণু থেকে 1 কম, ঠিক আছে, সমযোজী বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণু থেকে কত কম, তাড়াতাড়ি বলতে হবে, সমযোজী বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণু থেকে কত কম, সমযোজী বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণু থেকে 1 কম। ওকে, আচ্ছা এরপর আমরা চলে যাব নিচের দিকে। দেখো আমাদের এখানে অরবিটাল নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্ত, অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্ত। অরবিটাল শুরু হয়েছে কোন সংখ্যা, কি দিয়ে, অরবিটাল শুরু হয়েছে কোন অক্ষর দিয়ে বলো তো, অরবিটাল শুরু হয়েছে কোন অক্ষর দিয়ে, অরবিটাল শুরু হয়েছে অ দিয়ে, অরবিটাল ইজ ইকুয়াল টু অ। দেখো আমাদের অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, অরবিটাল শক্তি অনুরূপ, অনুরূপ অ। তারপরে আমাদের অরবিটাল শক্তি অক্ষ বরাবর অতিক্রম করে, অক্ষ অ। তারপরে আমাদের ঘূর্ণন বিপরীতমুখী, অর্থাৎ বিপরীতমুখী মানে উল্টা না, অ দিয়ে না, অ রিলেটেড না, অপোজিট, অর্থাৎ বিপরীতমুখী মানে অপোজিট। তাহলে আমরা এটাও কিন্তু অ বানাই দিতে পারি, জোর করে ধৈরা বাইন্দা অ বানাইছি এটারে, বুঝছো? তাহলে আমাদের দেখো অরবিটালের ক্যারেক্টারগুলো অ রিলেটেড, অরবিটাল ইজ ইকুয়াল টু অ, শর্টকাটে মুখস্থ, কেমিস্ট্রি নিয়ে কান্দাকাটি করার সময় নাই, যেমনে পারি আমরা শর্টকাট করে সুন্দর করে মাথার ভিতরে সেট করে পরীক্ষার হলে নিয়ে দাগাই দিয়ে বের হয়ে বলবো যে আমার কেমিস্ট্রির 25-এ 24টা তো হবেই, 25টাই হইতে পারে, 24টা তো হবেই, এই কথা যাতে বলতে পারি, এই হচ্ছে টেকনিক। আমাদের অরবিটাল ইজ ইকুয়াল টু অ, তাহলে আমাদের অর্ধপূর্ণ হতে হবে, অনুরূপ হবে, অক্ষ বরাবর অতিক্রমণ করবে এবং বিপরীতমুখী অর্থাৎ অপোজিট, ঠিক আছে, অ, ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে না আমাদের এটা, এইটা মুখস্থ হয়ে গেছে, এইটা মুখস্থ হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে এখানে বলছি অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা বের করার সিস্টেমটা বলে দেই। অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো, সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। অ্যালিফেটিক যৌগের সিগমা বন্ধন মোট পরমাণুর সংখ্যা থেকে বিয়োগ 1। অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন ইজ ইকুয়াল টু মোট পরমাণুর সংখ্যা, অ্যালিফেটিক যৌগে 1 বিয়োগ করা লাগে সিগমা বন্ধন বের করতে, অ্যারোমেটিক যৌগে মোট পরমাণুর সংখ্যা সিগমা বন্ধন সেম, অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধন মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1, অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন মোট পরমাণুর সংখ্যা, অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন মোট পরমাণুর সংখ্যা, ঠিক আছে। ওকে, আমরা এরপরে চলে যাবো এই পেজে, আমাদের আর কিছু নাই, সবাই ক্লাস শেয়ার করতে থাকো, আমি পেজ উল্টাইতে থাকি, সবাই মেনশন দিতে থাকো ফ্রেন্ডদেরকে, আমি পেজ উল্টাইতে থাকি, আমি কিন্তু পেজ উল্টাচ্ছি, আমি কিন্তু পেজ উল্টাই ফেলছি। এবার আসো সিগমা বন্ধন এন্ড পাই বন্ধনের পার্থক্য। সিগমা বন্ধন শুরু হয়েছে কি দিয়ে, সিগমা বন্ধন শুরু হয়েছে স দিয়ে, তাহলে সিগমা বন্ধনের ক্যারেক্টার পড়বো, পাই বন্ধন টা পড়বো না। আমরা যত পার্থক্য দেখি এক সাইড পড়ি আরেক সাইড পড়ি না, আরেক সাইড এমনিই পারি, আমরা সিস্টেম জানি তাই না, আমরা এক সাইড পড়ি আরেক সাইড পড়ি না। দেখো সিগমা বন্ধন সরল রেখায় ঘটে স, সিগমা বন্ধন সর্বোচ্চ অভিলেপন ঘটে স, সিগমা বন্ধন দ্বারাই তো গঠিত। তারপর হচ্ছে সিগমা বন্ধন হচ্ছে সব অরবিটালে ঘটে, সব অরবিটাল বলতে সংকর ও বিশুদ্ধ সব অরবিটালে ঘটে, সিগমা বন্ধন সব অরবিটালে ঘটে। তাহলে পাই বন্ধন সব অরবিটালে ঘটে না, কাদের কাদের ক্ষেত্রে ঘটে, এস অরবিটাল আর সংকর অরবিটাল ছাড়া বাকি যারা আছে তাদের মধ্যে পাই বন্ধন ঘটে। তাহলে পাই বন্ধন কাদের মধ্যে ঘটে, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এদের ক্ষেত্রে পাই বন্ধন ঘটে, কিন্তু এস অরবিটাল আর সংকর অরবিটালের পাশে দিছি করস, বুঝছো, ক্রস চিহ্ন দিয়েছি। আচ্ছা, ক্রস চিহ্ন দিয়ে কি পড়লাম আমরা, এস অরবিটাল আর সংকর অরবিটালে পাই বন্ধন ঘটে না। তাহলে দেখো এটা স দিয়ে মনে রাখা যায় সরল রেখায় ঘটে, আর এটা সমান্তরালে ঘটে, সমান্তরালটাকে পাশাপাশি বলা হয়, পাই বন্ধন পাশাপাশি, প প দিয়ে মনে রাখা যায়, পাই বন্ধন পাশাপাশি, সিগমা বন্ধন স দিয়ে সরল রেখায়, পাই বন্ধন সমান্তরাল তবে পাশাপাশি। দেখো এটাতে হচ্ছে সর্বোচ্চ অভিলেপন, এটাতে আংশিক অভিলেপন, সর্বোচ্চ না। তারপর এটাতে সিগমা বন্ধন সৃষ্টি, এটাতে পাই বন্ধন সৃষ্টি হয়। এইটা হচ্ছে সব অরবিটালে ঘটে, অর্থাৎ সংকর বিশুদ্ধ সব অরবিটালে ঘটে, আর এটা সংকর অরবিটালে ঘটে না, এস অরবিটালে ঘটে না। দেখো কথাটা কি বলছে, সংকর অরবিটাল ও এস অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটে, অর্থাৎ এস অরবিটাল আর সংকর অরবিটালে পাই বন্ধন ঘটে না। তাড়াতাড়ি বলো পাই বন্ধন কোন কোন অরবিটালে ঘটে, কোন কোন অরবিটালে ঘটে না, পাই বন্ধন কোন কোন অরবিটালে ঘটে, কোন কোন অরবিটালে ঘটে না, পাই বন্ধন ঘটে কোন কোন অরবিটালে, পাই বন্ধন ঘটে পি ডি এফ অরবিটালে, কিন্তু এস অরবিটাল আর সংকর অরবিটালে পাই বন্ধন ঘটে না। ওকে, আমরা একটু উপরের দিকে যাব, আমি কি লিখে রাখছি সেটা তোমার দেখা উচিত।
আমি লিখে রাখছি স দিয়ে সরল রেখায় ঘটে, সর্বোচ্চ অতিক্রমণ ঘটে, সিঙ্গেল বন্ড হয়, সিগমা বন্ধন সিঙ্গেল হয়, অর্থাৎ একক বন্ধন হয়, সিগমা বন্ধন স দিয়ে সিঙ্গেল হয়, স দিয়ে আরেকটা ক্যারেক্টার, শঙ্কর অরবিটালে ঘটে এবং শক্তিশালী হয়। একক বন্ধন ঘটলে কি হবে? শক্তিশালী হয়। তাহলে স দিয়ে সিগমা বন্ধনের ক্যারেক্টারগুলো একটু রিভিউ করি। সিগমা বন্ধনের ক্যারেক্টার কি কি? সরল রেখায় ঘটে, তাহলে পাই বন্ধন পাশাপাশি বা সমান্তরাল। এটা সর্বোচ্চ অভিলেপন, তাহলে পাই বন্ধন আংশিক অভিলেপন। এটা সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধনে ঘটে, সিঙ্গেল, তাহলে এটা ডাবল ট্রিপল, তাই না? তারপরে আমাদের পাই আর কি, এটা শঙ্কর অরবিটালে ঘটে, অর্থাৎ সব অরবিটালে ঘটে, খালি শঙ্কর না, সব অরবিটালে ঘটে। আর শক্তিশালী হয়, তাহলে ওইটা সব অরবিটালে ঘটে না, পাই বন্ধন, পাই বন্ধন এস অরবিটাল আর শঙ্কর অরবিটালে ঘটে না, বাকি পি ডি এফ এ ঘটে। আর এটা শক্তিশালী, সিগমা বন্ধন শক্তিশালী, তাহলে পাই বন্ধন কিরকম? পাই বন্ধন দুর্বল। সিগমা বন্ধন যদি শক্তিশালী হয়, পাই বন্ধন কিরকম? পাই বন্ধন দুর্বল হয়। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। এরপর নিচের দিকে একটা জিনিস আমি লিখে রাখছি, দেখো কারা বিশুদ্ধ অরবিটাল। তোমরা অনেকে জানো না যে আপু বিশুদ্ধ অরবিটাল, শঙ্কর অরবিটাল কি বলেন, জানি না তো, তাদের জন্য বিশুদ্ধ অরবিটাল হচ্ছে sp-d-f, এরা হচ্ছে বিশুদ্ধ অরবিটাল। আর শঙ্কর অরবিটাল হচ্ছে sp, sp2, sp3, sp3d, আরো যাইতে থাকো, যত আছে যতগুলো তুমি শঙ্কর অরবিটাল তৈরি করতে পারো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। আধা ঘন্টা হয়ে গেছে, তোমাদের কি মনে হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে? আধা ঘন্টা না, 40 মিনিট হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে 40 মিনিট হয়ে গেছে? মনে তো হচ্ছে না। এবার দেখো আমাদের এখানে বলছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের বিজ্ঞানীর নাম তো আগেই বলছিলাম। হাইব্রিডাইজেশন বিজ্ঞানী কে ছিল জানো? লিনাস পলিন। হাইব্রিডাইজেশনের বিজ্ঞানী কে ছিল? তাড়াতাড়ি বলতে হবে, হাইব্রিডাইজেশনের বিজ্ঞানী কে ছিল? লিনাস পলিন। সবাই ক্লাস শেয়ার করো একবার, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। 1000 থেকে কমা যাবে না, এটা হচ্ছে কথা আজকে, বুঝছো? সবাই ফ্রেন্ডদের মেনশন দাও, আমরা 40 মিনিটের দিকে আসছি। এবার sp3 সংকরণে s অরবিটাল 25%, p অরবিটাল 75%। এটা সিস্টেমটা একটু পরে দেখাবো, খালি লাইনটা দাগায় চলে যাব আমরা এখান থেকে। এবার এখানে একটা জিনিস দেখো, আমাদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 0.154 ন্যানোমিটার, এমনি মনে রাখবো। কার্বন এইচ এর বন্ধন দূরত্ব, এখানে যা যা আছে এগুলো একটু পরে যাবো, এই পেজগুলো উল্টায় চলে যায়, চলো এখানে থাকার মতো টাইম নেই আমাদের, এগুলো একটু পরে আমি দেখাবো, তাই এখান থেকে চলে যাচ্ছি। আমাদের একটা বড় পেজ আছে, ওই পেজে সব কিছু দেওয়া আছে, বুঝছো? এই যেগুলো যা যা কথাবার্তা আছে এখানে যাই একটু বলি। দেখো আমাদের sp3 সংকরণে অরবিটাল কয়টা আমাকে একটু বলো তো? sp3 সংকরণ অরবিটাল 4টা। অরবিটাল যদি 4টা হয়, টোটাল ব্যাপারটাকে যদি আমি 100% ধরি, 4 দিয়ে যদি ভাগ করি, সিঙ্গেল প্রতিজন কত করে পায়? প্রতিজন পায় 75 করে। তাহলে sp3 সংকরণে কয়টা s অরবিটাল? sp3 সংকরণে কয়টা s অরবিটাল? sp3 সংকরণে কয়টা s অরবিটাল? sp3 সংকরণে যদি 4টা s অরবিটাল হয়, তাহলে s পায় 25। এর যদি 25 পায়, পি পায় কত? এর যদি 25 পায়, 25 চলে গেল 100 থেকে, তাহলে পি কত? 75। এর যদি 25 পায়, তাহলে পি কত পায়? দ্রুত বলো। এর যদি 25 পায়, তাহলে পি কত পায়? এই যদি 25 পায়, পি পায় 75। এই যদি 25 পায়, তাহলে পি পায় 75, ঠিক আছে? এবার sp2 সংকরণে, sp2 সংকরণে আমাদের অরবিটাল কয়টা? sp2 সংকরণে অরবিটাল হচ্ছে 3টা। তাহলে 100কে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব, থাকে 33%। পার পার্সন পায় কত করে? 33। তাহলে আমাদের s যদি 33 পায়, তাহলে p পায় কত? 66.66, 33.33 হবে আর কি, বুঝছো? 33.33। এর যদি 33.33 পায়, তাহলে p যেহেতু 2টা, এর যেহেতু 1টা, তাহলে একটার জন্য এটা, আর p এর জন্য কত? 66.67 আর কি হিসাবে, বুঝছো? 66.67 হিসাবটা বুঝছি না আমরা। এরপর sp তে s অরবিটাল কয়টা? পি অরবিটাল কয়টা? একটা। তাহলে ভাগ করো 100কে 50% করে পাবে, অর্ধেক। বোঝা গেছে হিসাবটা? বোঝা গেছে নাকি বোঝা যায় না? পরীক্ষার হলে এটা নিয়ে কান্নাকাটি করলে সমস্যা, এইটুকু নর্মাল নিয়ম যদি না পারো তাহলে সমস্যা। এই তো, তারপর আমরা চলে যাব নিচের দিকে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বড় ছক আছে, দেখো এখানে ইথিন, ইথাইনের পার্থক্য দিছে আর কি, একটা ছক দিছে। আসলে sp3, sp2 আর sp এর পার্থক্য বলা যায় এটাকে, কারণ আমরা জানি ইথেনে sp3 সংকরণ, ইথিনে sp আর ইথাইনে sp, ইথিনে sp2 আর ইথাইনে sp। ওকে, এখানে আমাদের 4টা অরবিটাল হবে, শঙ্কর অরবিটাল, যেহেতু sp3 নামের মধ্যে বোঝা যাচ্ছে। এটাতে কয়টা হবে? 3টা হবে, যেহেতু sp2, তাই না? 3টা। এটাতে sp, তাহলে 2টা অরবিটাল হবে। এটা তো নিজেই জানো, একটু আগে বুঝছো, পার্সেন্টেজ একটু আগে বের করে দিছি, সব পার্সেন্টেজ একটু আগে বের করা হয়ে গেছে। কোণের মান ছোট থেকে বড়, 9, 20, 80, 109, 120, 80, 180, এটা কোণের মান। এবার একটু দেখো আমাদের কার্বন কার্বন, এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব দিছে, কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব দিছে। কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 154। ডাবল বন্ডের ক্ষেত্রে কার্বন কার্বন দূরত্ব 134, ট্রিপল বন্ডের ক্ষেত্রে কার্বন কার্বন দূরত্ব 120 দশমিকের পরে ন্যানোমিটার। তার মানে বড় থেকে ছোট দিকে নামছে, বড় থেকে ছোট দিকে। এটা নামছে ছোট থেকে বড়র দিকে, এটা গেছে বড় থেকে ছোটর দিকে।
কার্বন হাইড্রোজেন 10 9 6 10 9 6 দেখো দশমিকের পরে 110 109 106 অর্থাৎ বড় থেকে ছোটর দিকে। তাহলে মনে থাকবে না আমাদের 154 দশমিকের পরে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড 134 154 জায়গায় 54 34 20 54 34 20 আমরা মনে রাখবো শর্টকাটে। আর এটা হচ্ছে 10 9 6 শেষের সংখ্যাগুলো মনে রাখবো। আর চারটা যেহেতু আমাদের শঙ্করাবিটাল তাই চতুস্তলকীয়, তিনটা যেহেতু আমাদের শঙ্করাবিটাল তাই ট্রাইগোনাল, আর বাকিটা সরলরৈখিক। নামের সাথে মিল আছে। এই ছক পড়া হয়ে গেছে কিনা হয় নাই বলো? এই ছক পড়া হয়ে গেছে। চোখ বুঝে বলে ফেলি আমরা সবাই। দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন দূরত্ব দশমিকের পর 154 অর্থাৎ 54, ডাবল বন্ডের 34 অর্থাৎ 134, ট্রিপল বন্ডে 20 অর্থাৎ 120 গেল ডাবল কার্বন কার্বনের দূরত্ব। কার্বন হাইড্রোজেনের দূরত্ব কত ছিল বলো তো? 10 110 দশমিকের পর ন্যানোমিটারে। তারপর এটা ছিল 109, তারপর এটা ছিল কত 106, না দেখে বলতেছে কিন্তু। তারপরে আমাদের হচ্ছে এই জায়গাতে এগুলো তো জানোই তোমরা, আর কিছু দেখার না, এগুলো সব পারবা। ছক মুখস্থ নাকি মুখস্থ না একটু বলো? ছক কি মুখস্থ নাকি মুখস্থ না? ছক কিন্তু মুখস্থ হয়ে গেছে। ক্লাসের ভিতরে যদি ছক মুখস্থ হয়ে যায় অনেকে ভাববে আমি অন্ধ, কই কই তাকায় কি বললাম। দেখছো তোমরা এরকম একদম ফিল করবা, বইয়ের পাতায় পাতায় ফিল করবা। আমি বলছি কিন্তু তোমাদের এক সময় যে আমি একসময় বইয়ের পাতা ফিল করতে পারতাম, কোন পাতায় কি আছে চোখ বুঝে দেখে ফেলতে পারতাম। এই যে এগুলো এরকম করে দেখে ফেলছি। দেখো পরীক্ষার হলে আমি হচ্ছে নিজের চোখকে হচ্ছে ক্যামেরা বানায়, ব্রেনকে হচ্ছে কম্পিউটার বানায় নিয়ে যাবে হলের ভিতরে, তারপরে টাস টাস করে এমন করে বের করে ফেলবে অ্যান্সার। এটা হচ্ছে টেকনিক। দেখো বেনজিন, বেনজিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এটা তো জানি। বেনজিনে কার্বন কার্বন ডাবল বন্ড একটু ব্যতিক্রম। বেনজিনে কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব হচ্ছে 139 ন্যানোমিটার, বুঝছো? নর্মালি কার্বন কার্বন ডাবল বন্ড 134 তাই না দশমিকের পরে, কিন্তু বেনজিনের ক্ষেত্রে 139 দশমিকের পরে 139। বেনজিনের ক্ষেত্রে কত? দশমিকের পরে কত? বেনজিনের ক্ষেত্রে দশমিকের পরে বেনজিনের ক্ষেত্রে 139, দশমিকের পরে বেনজিনের ক্ষেত্রে 139। ঠিক আছে, ক্লিয়ার? ঠাড়া মুখস্থ একদম, ছক ঠাড়া মুখস্থই লাগবে, কিচ্ছু করার নাই আমাদের। এরপর আমরা সমগোত্রীয় শ্রেণী পড়বো। সমগোত্রীয় শ্রেণীতে গোত্রের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলক তো জানোই, মিথিলিন মূলক হচ্ছে CH2, ঠিক আছে, আর মিথাইল মূলক হচ্ছে CH3। মিথিলিন আর মিথাইলের পার্থক্য আছে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে আমরা পাই হচ্ছে, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে পাই মিথাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে যে মূলক পাওয়া যায় সেটা অ্যালকাইল মূলক, কিন্তু মিথেন থেকে দুইটা হাইড্রোজেন সরাইলে যে মূলক পাওয়া যায় সেটা মিথিলিন মূলক। এবং সমগোত্রীয় শ্রেণীদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, নট মিথাইল মূলক। সমগোত্রীয় শ্রেণীতে কোন মূলকের পার্থক্য থাকে? মিথিলিন মূলকের পার্থক্য থাকে, নট মিথাইল মূলক। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাবো এদিকে। দেখো মিথিলিন মূলকের ক্যারেক্টার, সত্য মিথ্যা টাইপের কোশ্চেন হবে। মিথিলিন মূলকের ক্যারেক্টার মধ্যে একটা জিনিস দেখো, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ একই পরিবারের সদস্যদের সাধারণ সংকেত থাকে, কমন সংকেত। সাধারণ প্রস্তুত প্রণালী অর্থাৎ কমন প্রস্তুত প্রণালী থাকে, সাধারণ। দেখো তাদের মধ্যে রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। দেখো সাধারণ সাধারণ সাদৃশ্য। এবং মিথিলিন মূলকের পার্থক্য থাকে আর নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, অর্থাৎ স্পেসিফিক কার্যকরী মূলক থাকে, বুঝছো? আচ্ছা, ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক মানে কি? ফাংশনাল গ্রুপ। স্পেসিফিক ফাংশনাল গ্রুপ থাকে। ওকে, তাহলে আমাদের এইটুকু ঠিক হয়ে গেছে। আমরা এই জায়গাতে এখন আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের স্ফুটনাঙ্ক। মিথানলের স্ফুটনাঙ্ক দেওয়া, ইথানলের স্ফুটনাঙ্ক দেওয়া। আমরা একটু পরে স্ফুটনাঙ্কের আরেকটা জায়গা পাবো, এই জন্য এখান থেকে যা জায়গায় চলে যাব। এই ছক তোমাদের বাসার পড়া, এগুলো 9 10 পড়া, আমি কিছুই পড়াবো না। তারপরে এই জায়গায় আমি কিছু লিখছি, অ্যালকোহল অ্যামিনে কি কি ক্যারেক্টার আছে এগুলো পরে দেখাচ্ছি। এখানে আমাদের 3টা লাইন আছে, এই 3টা লাইন আগে যাই চলো। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বা যেখানে আমরা একক বন্ধন দেখতে পাচ্ছি, একক বন্ধনালা যুক্ত কার্যকরী মূলকে কি ঘটে? এই যেখানে একক বন্ধন দেখতে পাচ্ছি, একক বন্ধনালা কার্যকরী মূলকে কি ঘটে? একক বন্ধনালা কার্যকরী মূলকে আমাদের প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে। একক বন্ধনালা কার্যকরী মূলকে প্রতিস্থাপন এবং অপসারণ ঘটে। দ্বিবন্ধন ও ত্রিবন্ধনে কি ঘটে? দ্বিবন্ধনে সংযোজন বিক্রিয়া ঘটে। কিভাবে সংযোজন? দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, তো আমি চাইতেছি এটার সাথে নতুন করে কাউকে যুক্ত করতে। এদিকে যদিও আমাদের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে, আমি চাইলে এই যোগে নতুন করে কাউকে যুক্ত করতে পারবো? অবশ্যই পারবো, কারণ এটা অসম্পৃক্ত। আমি চাইলে দিলাম ডাবল বন্ডটাকে ভাইঙ্গা, দিলাম মুইসা ভাইঙ্গা, এদিকে আমি একটা হাত বের করে দিলাম, নতুন করে যুক্ত করতে পারলাম না? হাইড্রোজেন দিচ্ছি, তোমার ইচ্ছা হলে তুমি অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, অন্য কোনো মূলকও দিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সংযোজন বিক্রিয়া ঘটছে।
দ্বিবন্ধন ত্রিবন্ধনের সংযোজন ঘটে। কি ভেঙে সংযোজন? বন্ধন ভেঙে সংযোজন। দ্বিবন্ধন ত্রিবন্ধনে কি ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। কি ভেঙে সংযোজন? বন্ধন ভেঙে সংযোজন। ওকে, এই কথাগুলো যদি তুমি বুঝো তাহলে আবার আরেকটা জিনিস আছে, একক বন্ধন ও দ্বিবন্ধন যদি উভয়ই থাকে, একক বন্ধন দ্বিবন্ধন উভয়ই থাকলে প্রতিস্থাপন হয়। একক বন্ধন দ্বিবন্ধন উভয়ই থাকলে কি হয়? প্রতিস্থাপন হয়। এই যে দেখো এখানে একক বন্ধনও আছে আবার দ্বিবন্ধনও আছে, এরকম কিছু থাকে না যে কার্যকরী মূলকের মধ্যে একক বন্ধনও আছে দ্বিবন্ধনও আছে, তাদের ক্ষেত্রে প্রতিস্থাপন। যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড হয় তাহলে সংযোজন, যদি সিঙ্গেল বন্ড হয় প্রতিস্থাপন অপসারণ। চল আমরা মনে রাখি, কার্যকরী মূলক যদি সিঙ্গেল বন্ড হয় প্রতিস্থাপন অপসারণ, কার্যকরী মূলক যদি ডাবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয় সংযোজন, কার্যকরী মূলক যদি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বোথ হয় তাহলে প্রতিস্থাপন। সবাই মনে থাকবে, এই কথাটা মনে থাকা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে থাকা লাগবে। এটা শর্টকাটে পারলে লিখে নাও, ওই যে উপরে লিখে দিছি এরকম করে লিখে নিবা। দেখো এখানে আরেকটা জিনিস বলছি আমি, দেখো অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে কি কি ঘটে? অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ, অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ, একক বন্ধনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ, দ্বিবন্ধন ত্রিবন্ধনের শুধু সংযোজন, একক ও দ্বি যদি উভয়ই থাকে তাহলে প্রতিস্থাপন। ওই কথাগুলো এখানে আবার লিখছি। আর এটা লিখছে হচ্ছে অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ। অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে কি কি বিক্রিয়া, তার তাই লেখো, বইতে নাই। অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ গুছায় নাই। সবাই ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আরো আধা ঘন্টা থাকতে পারবে না ক্লাসে সবাই, আরো 30 মিনিট ফু দিয়ে উড়াই দিব, 30 মিনিট একদম পেজগুলা, বুঝছো? সবাই একটু বলো তো। আচ্ছা, তাহলে এখানে কি বললাম আমি? অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ, অ্যালকোহল ইথার অ্যামিনের ক্ষেত্রে প্রতিস্থাপন অপসারণ। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিলিক মূলক আর হচ্ছে এস্টার মূলক, কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলকে প্রতিস্থাপন। কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলকে কি? কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলকে কি? কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলকে প্রতিস্থাপন। আর আমাদের মেডিকেমিস্ট্রি যে কোর্সটা সেটা কিন্তু 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে, হুবহু এইভাবেই পড়াবো। অন্যান্য চ্যাপ্টারগুলো জৈব যৌগ পাবলিকে দিচ্ছি, আর বাকি সবগুলো চ্যাপ্টার আমি আমাদের মেডিকেমিস্ট্রি কোর্সে কিন্তু এইভাবে পড়াবো। তোমরা যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, অর্থাৎ পরীক্ষার আগে একবার হলেও কেমিস্ট্রিটা মেডিকেল প্যাটার্নে পড়ে রাখতে চাও, মেডিকেল প্যাটার্ন পড়লে কিন্তু ইন্টারে অনেক হেল্প হবে। তুমি ভাবতেই পারবে না কোন দিক দিয়ে তোমার ইন্টারে হেল্প হয়ে গেছে, কোন দিক দিয়ে তুমি সৃজনশীল ধরে ফেলতে পারতেছো, বুঝছো? বলতেছি মেডিকেমিস্ট্রি কোর্স, কিন্তু একাডেমিকেও হিউজ পরিমাণে হেল্প হবে। তাই যারা চাচ্ছ আমাদের কেমিস্ট্রি কোর্সে থাকতে তারা অবশ্যই আমাকে আজকেই নক দিয়ে রাখবা, কারণ আমাদের অ্যাড করতে টাইম লেগে যায়, পরে ক্লাসের আগে অ্যাড হয় না, বুঝছো? তাই যারা ভর্তি হতে চাও আজকেই ভর্তি হওয়া শুরু করে দাও। আর মাত্র 2-3 দিন সময়, তাই না? 20 তারিখ থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো আমাদের মেডিকেমিস্ট্রি কোর্সের। আমাদের 2 মাসের মধ্যে, অর্থাৎ আমরা এইচএসির আগেই শেষ করবো। আমাদের ক্লাস মনে হয় লাগবে 20টার মতো, 20-25টার মতো যাই লাগে, আমরা এইচএসির আগেই কোর্সটা শেষ করাই দিব। কারণ এইচএসির পরে আমি কোনো ঝামেলাই রাখবো না, কিছুই রাখবো না, হোয়াইট অ্যাপ্রন নিয়ে আমাদের যত প্ল্যান থাকবে এইচএসির পরে, বুঝছো? এই আমরা এইচএসির আগে তোমাদের মেডিকেমিস্ট্রি মেডিফিজিক্স বেস অলরেডি শেষ, অর্ধেক শেষ, সবগুলো ক্লাস শেষ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এরপর লেখা হয়েছে না, এরপর দেখো অ্যালকিন আর অ্যালকাইন যেহেতু ডাবল বন্ড ট্রিপল বন্ড তাহলে সংযোজনী হবে। তবে কিটোন অ্যালডিহাইড নাইট্রাইল, লিখো কথাগুলা। অ্যালকিন অ্যালকাইন তো সংযোজন জানোই তোমরা, কিটোন অ্যালডিহাইড নাইট্রাইল সংযোজন। কিটোন অ্যালডিহাইড নাইট্রাইল কি বলো তো? কিটোন অ্যালডিহাইড নাইট্রাইলও হচ্ছে সংযোজন, কিটোন অ্যালডিহাইড নাইট্রাইলও কি সংযোজন। আমাদের ফি হচ্ছে 2000 টাকা, আমাদের মেডিকেমিস্ট্রি কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোধ পড়াই দিব। আর আমাদের এমসিকিউ সলভ হয়ে গেছে, আমরা এমসিকিউ সলভের ক্লাসগুলো তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো, আমি পাবলিকেই দিছিলাম এমসিকিউ সলভ। এবং এক্সাম হবে সুন্দর সুন্দর অনেকগুলা চ্যাপ্টার ভিত্তিক, সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল, তোমাদের জন্য এখানে গিফটও থাকবে। আমাদের প্রতিটা ব্যাচে আমরা হচ্ছে ফাইনাল সাবজেক্ট ফাইনালে গিফট দিই, বুঝছো? আর ক্লাসগুলো আমি একাই নেই, আমি সবগুলো ক্লাস খুব সুন্দরভাবে গুছাই নেই, প্লাস নোটও দেওয়া হয়। আমাদের স্পেশাল কিছু নোট আছে, সেটাও আমি তোমাদের দিয়ে দিই। আমাদের চ্যাপ্টারের সাথে আমরা কিছু স্পেশাল নোট তৈরি করি, সেটা দিই, বুঝছো? আমাকে মেসেজ দিবা সবাই, যারাই ভর্তি হতে চাইবা আমাকে ইনবক্সে একটা করে নক দিয়ে রাখো। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, অ্যালকিন অ্যালকাইন কিটোন অ্যালডিহাইড নাইট্রাইল, কিটোন অ্যালডিহাইড নাইট্রাইলও কি সংযোজন, কিটোন অ্যালডিহাইড নাইট্রাইলও কি সংযোজন। কিটোন অ্যালডিহাইড নাইট্রাইলও কোন বন্ধন হয় বলো তো? কোন বিক্রিয়া ঘটে? সংযোজন, ঠিক আছে? ওকে, আমরা এরপরে চলে যাবো, এখানে আর থাকবো না, আমাদের চলে যাওয়ার সময় এসেছে পিছনের দিকে। কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে কোন বিক্রিয়া হয়? এটা তো কার্যকরী মূলকের একক বন্ধনে দেখলাম প্রতিস্থাপন আর হচ্ছে অপসারণ, তাই না? এখন আমরা দেখতেছি হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনে কি কি হয়। কার্বন কার্বন একক বন্ধনে প্রতিস্থাপন, সমানুকরণ, অ্যারোমেটিকরণ, তাপীয় বিক্রিয়া। কার্বন কার্বন একক বন্ধনে কি কি বিক্রিয়া হয়? আমাদের হচ্ছে আপু ক্যামেরা জুম হয়ে আছে, কি বলো? ক্যামেরা জুম হয়ে আছে কেন? ক্লাস হবে লাইভে, বুঝছো? আমাদের মেডিকেমিস্ট্রি কোর্সের ক্লাসগুলো লাইভে হবে, আমাদের সব কোর্সই লাইভে। বায়োলজি লাইভে হয়েছে, বায়োলজি এক্সট্রা ট্যালেন্ট লাইভ হয়েছে, ক্লাস রেকর্ড আছে। আমাদের জেনারেল ইংলিশের কোর্স প্রায় 1500 জনের উপরে
জয়েন হয়েছে ব্যাচে, সেখানেও ক্লাস রেকর্ড আছে। মেরি ফিজিক্সে আমাদের প্রায় 500 জনের মতো স্টুডেন্ট, সেটাও লাইভে হয়েছে, 10টা চ্যাপ্টার শেষ হয়েছে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার বাকি। আর তোমাদের মেডি কেমিস্ট্রিটা আমাদের লাস্ট হোয়াইট এপ্রন আসার আগের ব্যাচ, এরপরে হোয়াইট এপ্রন, এরপরে আর কোনো দিকে তাকাবো না। মেডি কেমিস্ট্রির পরে 22-এর আর কোনো ব্যাচ আসবে না হোয়াইট এপ্রন ছাড়া। হোয়াইট এপ্রন ফাইনাল মেডিকেল কোর্স, এটা এইচএসসির পরে ক্লাস হয়। এইচএসসির আগে যদি কেউ শেষ করে রাখতে চাও আমাদের পেড বেসগুলোতে জয়েন হয়ে যাও। আর আমাদের এই পেড বেসগুলোতে যারা জয়েন থাকবে তারা বিশাল একটা ডিসকাউন্ট পাবে হোয়াইট এপ্রনে, কারণ হোয়াইট এপ্রন আমি আমাদের পুরাতন স্টুডেন্ট ছাড়া কন্টিনিউ করতে চাচ্ছি না, কোনোভাবেই না। আমি যত নতুন স্টুডেন্টই নেই না কেন, পুরাতনরা আমার পুরাতনই থাকবে, কারণ ওদের আমি হাতে ধরে তৈরি করছি 1 বছর। ওরা যদি চলে যায় আমার থেকে বেশি কষ্ট কেউ পাবে না। অনেক স্টুডেন্ট আছে চলে যাবে, বুঝছো কেন চলে যাবে? কারণ এক জায়গায় দৌড়াদৌড়ি করে আরেক জায়গায় যায়, তারপরে আবার দৌড়ায় ফেরত আসে। এটা আমার খুব কষ্ট লাগে শেষ মুহূর্তে যখন ফেরত আসে। তা আমি চাই না আমার কোনো স্টুডেন্ট ছুটে যাক বা চলে যাক অন্য কোথাও, এর জন্য তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকে আমাদের, বুঝছো? ওকে, এরপর আমি যেটা বলতেছিলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখা দরকার। কি কি বিক্রিয়া ঘটে? প্রীতি আর তপন সমান। প্রীতি আর তপন কিরকম? প্রীতি আর তপন সমান। দেখো এখনই নক পড়তেছে অনেক, মেডি কেমিস্ট্রি, অর্থাৎ আল্লাহর রহমতে আমরা অনেকজন স্টুডেন্ট একসাথে নিয়ে আমরা কোর্সটা সুন্দর করে করাবো, বুঝছো? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমাদের কি প্রীতি আর তপন সমান। প্রীতি দিয়ে হচ্ছে প্রতিস্থাপন, তপন দিয়ে হচ্ছে তাপীয় বিক্রিয়া, সমান দিয়ে সমানুকরণ, না আর দিয়ে হচ্ছে অ্যারোমেটিকরণ। আর দিয়ে কি? অ্যারোমেটিকরণ। আচ্ছা, আমাদের অনেকগুলো অলরেডি নক চলে আসছে। আচ্ছা, আর 30+ অলরেডি ভর্তি হয়েছে। আমি মেডি কেমিস্ট্রি নামাইতাম না, আমাকে জোর জবরদস্তি নামাইছে 10-12টা স্টুডেন্ট। ওরা কি করছে, ফি সেন্ড করে বলছে আপু মেডি কেমিস্ট্রির ফি সেন্ড করা আছে, এই যে সেন্ড করে দিলাম, আর যদি লাগে আপনি আমাকে পরে জানান। মানে কি একটা অবস্থা। তারপরে আমার নামাইতে হয়েছে মেডি কেমিস্ট্রি। মেডি কেমিস্ট্রিটা দরকার অনেক, আসলে আমিও জানি, কিন্তু আমি ভাবছিলাম যে পরীক্ষা, ইন্টার পরীক্ষা হ্যান ত্যান, পরে দেখলাম যে না, ইন্টারও হেল্প হবে। আচ্ছা যাই হোক, কার্বন কার্বন একক বন্ধনের আমরা রুলসটা কি বললাম? প্রীতি আর তপন সমান। প্রতিস্থাপন, সমানুকরণ, তাপীয় বিক্রিয়া, অ্যারোমেটিকরণ। প্রতিস্থাপন, সমানুকরণ, তাপীয় বিক্রিয়া, অ্যারোমেটিকরণ। প্রতিস্থাপন, সমানুকরণ, তাপীয় বিক্রিয়া, অ্যারোমেটিকরণ। ঠিক আছে, চারটা মনে থাকবে না? কার্বন কার্বন একক বন্ধন। এবার কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন কি কি বিক্রিয়া দেখায়? ইলেকট্রোফিলিক সংযোজন, ওজনীকরণ, জারণ। ইলেকট্রোফিলিক সংযোজন, ওজনীকরণ, জারণ। ইলেকট্রোফিলিক সংযোজন, দেখো নক আসতেছে খালি মেডি কেমিস্ট্রি। আল্লাহর রহমতে আমরা অনেক সুন্দর করে মেডি কেমিস্ট্রি শেষ করবো, মজা করে শেষ করাবো। আমি যদি কোনো দায়িত্ব নেই, আমার দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম থাকে না, বুঝছো? আমার অনেক স্টুডেন্টরাও বলে আপু আপনি ঘুমায় নিয়ে একটু, কিন্তু দায়িত্ব যদি মাথার উপরে থাকে তাহলে ঘুম আসবে না। সিরিয়াসনেস থাকা লাগবে। প্রতিটা টিচারের আমি মনে করি সিরিয়াসনেস থাকে তাদের কোর্স নিয়ে, কিন্তু আমার যতটুকু সম্ভব আমি 100% দিই। এবার আসো কার্বন কার্বন দ্বিবন্ধন, ইলেকট্রোফিলিক সংযোজন, ওজনীকরণ, জারণ। এটা মনে রাখবা, ইলি ও পলির জ্বর। ইলি পলি দুই বোন, তাদের জ্বর। ইলি ও পলির জ্বর, কার্বন কার্বন দ্বিবন্ধন। ইলি দিয়ে হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, পলি দিয়ে হচ্ছে পলিমারকরণ, লেখা হয়নি, আর জ্বর দিয়ে হচ্ছে জারণ, বুঝছো? ও দিয়ে হচ্ছে ওজনীকরণ। ও দিয়ে ওজনীকরণ, ই দিয়ে ইলেকট্রোফিলিক সংযোজন, জ দিয়ে জারণ, আর প দিয়ে পলিমারকরণ। লিখে নাও তো, পলিমারকরণ, বুঝছো? ওকে, এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন আর সিঙ্গেল বন্ধনের বিক্রিয়া। আর আমরা কার্যকরীমূলক সিঙ্গেল বন্ধন দ্বিবন্ধন এগুলো দেখে আসছি। এবার আসো এদিকে আর কিছু, আর নিচে একটা জিনিস লিখে রাখছি, লেখো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডেরটা একটু মনে রাখো একটা কথা দিয়ে। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে বীজের ধাক্কায় কে অপসারিত। বীজের ধাক্কায় কে অপসারিত। আসলে ছেলেরা যদি কোথাও থাকে, মেয়েদের চাইলে কিন্তু ধাক্কা মেরে সরাই দিতে পারে। এই জন্য ছেলে মানুষদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি তোমার ফ্রেন্ড, তোমার প্রতিদ্বন্দ্বীও যদি মেয়ে হয়, তাহলে ধাক্কা মারো না। আসলে মেয়েরা একটু দুর্বল হয়, মেয়েরা একটু নরম সরম হয়, তোমার ধাক্কা কিন্তু সে সহ্য করতে পারবে না। তোমার উচিত তাকে ধাক্কা না দেওয়া, তাকে আরো সাপোর্ট দেওয়া। আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি অনেকেই আছে মেয়েদেরকে একটু ইগনোর করার ট্রাই করে, মেয়েদেরকে একটু ধাক্কা মারার ট্রাই করে। মেয়েরাও কিন্তু পারে আসলে, বুঝছো? আমাদের চাই মেয়েরা সামনে আগায় আসুক। এই জন্য দেখো বিজয়ের ধাক্কায় কে অপসারিত হয়ে গেছে, বিজয় ধাক্কা না দিলেই পারতো। আচ্ছা যাই হোক, আমাদের অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া মনে রাখবো, বিজয়ের ধাক্কায় কে অপসারিত। বিজয়ের ধাক্কায় কে কিরকম অপসারিত। তবে আমাদের মেডিকেল আর ড্রিমে কিন্তু হিউজ ছেলেরা কাজ করে, বুঝছো? ছেলেরা অনেক সাপোর্ট দেয় বলার বাইরে। এই যে সামনে পর্দার আড়ালে দাঁড়ায় আছে আরিফুল, সারাক্ষণ দাঁড়ায় আছে ক্লাসের কি অবস্থা মনিটরিং করার জন্য। তারপরে আমাদের হচ্ছে আবরার শারিদ, ফিজিক্সের জন্য জান প্রাণ দিয়ে ফেলতেছে আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচের।
আনোয়ার, আহমেদ ভাই, আরও আমাদের অনেক মডারেটর, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছেলে, সবার নাম এখন বলা যাচ্ছে না, নাম যাদের মনে পড়লো তাদের বললাম। তার মানে ছেলেরা অনেক সাপোর্ট দিচ্ছে, কিন্তু বিজয়ের ধাক্কায় কে অপসারিত হয়ে গেছে? অ্যালকাইল হ্যালাইড, মনে রাখবো অ্যালকাইল হ্যালাইডের রিয়েকশন বিজয়ের ধাক্কায় কে অপসারিত? অ্যালকাইল হ্যালাইড, এটা মনে রাখবো, বিজয়ের ধাক্কায় কে অপসারিত? বিজয় দিয়ে হচ্ছে বিজারণ, অ্যালকাইল হ্যালাইড বিজারণ বিক্রিয়া দেয়, ধাক্কায় দিয়ে ধাতু সহ বিক্রিয়া দেয়, কেয়া দিয়ে কেন্দ্রীয়কোষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অপসারিত দিয়ে অপসারণ বিক্রিয়া দেয়। তাহলে এটা মনে রাখবো আমরা, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো কি কি? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো কি কি? বিজয়ের ধাক্কায় কে অপসারিত? অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো কি কি? বিজয়ের ধাক্কায় কে অপসারিত? বিজয় দিয়ে হচ্ছে বিজারণ, ধাক্কা দিয়ে হচ্ছে ধাতু সহ বিক্রিয়া, কেয়া দিয়ে কেন্দ্রকোষী প্রতিস্থাপন, অপসারিত দিয়ে অপসারণ। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো মনে থাকবে না? এই বিক্রিয়াগুলো মনে থাকবে। তাহলে একটু রিভিউ করি, চলো বিক্রিয়াগুলো কার কার, একদম ফার্স্টে থেকে রিভিউ করে আসবো। আমাদের এখানে দেখো একক বন্ধন, কার্যকরীমূলক যদি একক বন্ধন হয়, কার্যকরীমূলক যদি OH, অক্সিজেনের একটা হাত, হাইড্রোজেন, একক বন্ধন। কার্যকরীমূলকে যদি একক বন্ধন থাকে তাহলে প্রতিস্থাপন প্লাস অপসারণ। কার্যকরীমূলকে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সংযোজন। কার্যকরীমূলকে যদি একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই থাকে তাহলে প্রতিস্থাপন। কার্যকরীমূলকে একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই থাকলে প্রতিস্থাপন। অ্যালকোহল ইথার অ্যামিনে প্রতিস্থাপন প্লাস অপসারণ, অ্যালকোহল প্লাস অ্যামিনে প্রতিস্থাপন প্লাস অপসারণ। কার্বক্সিলিক মূলক আর এস্টার মূলকে প্রতিস্থাপন। আর হচ্ছে আমাদের কিটোন অ্যালডিহাইড আর নাইট্রাইল আর হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, এটা সংযোজন। ঠিক আছে, দেখো এই যে দেখো এক বন্ধন দ্বিবন্ধন বতি আছে, এই সংকেতটা খেয়াল করছো? ওকে, এটা গেল কার্যকরী মূলকের। আর কার্বন কার্বনের বেলায় কি হবে? কার্বন কার্বন একক বন্ধনে প্রতিস্থাপন, সমানকরণ, অ্যারোমেটিকরণ, তাপীয়, পিটিআর তপন সমান, এটা দিয়ে মনে রাখা যায়। পিটিআর তপন সমান, এটা দিয়ে মনে রাখা যায়। কার্বন কার্বন দ্বিবন্ধন মনে রাখবো, ইলেকট্রোফিলিক সংযোজন, ওজনীকরণ, জারণ, পলিমারকরণ, ইলি ও পলির জ্বর। ইলি দিয়ে ইলেকট্রোফিলিক সংযোজন, ও দিয়ে ওজনীকরণ, পলি দিয়ে পলিমারকরণ, জ্বর দিয়ে জারণ। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি কি বিক্রিয়া দেয়? বিজয়ের ধাক্কায় কে অপসারিত? বিজারণ, ধাতু সহ বিক্রিয়া, কেয়া দিয়ে কেন্দ্রকোষী প্রতিস্থাপন, অপসারিত দিয়ে অপসারণ। মুখস্থ করে ফেলতে হবে, ফাতা ফাতা করে ফেলতে হবে, কিন্তু এগুলো একদম 4-5 বার করে পড়তে হবে। আমি বলছি না যেমনে যেমনে তুমিও বলবা। মনে করো তোমার সামনে আরো 2-3 জনকে তুমি পড়াবে এমন করে, দেখে একটা না সবগুলো বলে গেলাম কার কার কি বিক্রিয়া, চোখ বুঝে যাতে একদম রিভিউ করতে পারো। এরপর একটা ছক দেখতে পাচ্ছি আমরা, অনেক বড়। এই ছকটা আসলে পুরোটা লাগে না, সমগোত্রীয় শ্রেণীর নাম পড়বা, কার্যকরী মূলকের সংকেত পড়বা, অ্যালকিন ডাবল বন্ড, অ্যালকাইন ট্রিপল বন্ড, অ্যালকোহল OH, তারপরে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে RH, অ্যামিন RNH2, আর দিয়ে তো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হচ্ছে তোমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন ছড়াই নিলে যে মূলক পাওয়া যায় সেটা অ্যালকাইল মূলক। অ্যালডিহাইড RCHO, কিটোন COR, কিটোন। কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক মূলক RCOOH, কার্বক্সিলিক মূলক RCOOH। অ্যাস্টার RCOR, অ্যাস্টার কি বলো তো? অ্যাস্টার হচ্ছে RCOR, অ্যাস্টার হচ্ছে RCOR। অ্যামাইড, অ্যামাইড হচ্ছে RCONH2, এটা আসবে পরীক্ষাতে। অ্যামাইডের সংকেত RCONH2, অ্যামাইডের সংকেত RCONH2, অ্যামাইডের সংকেত RCONH2। ঠিক আছে, অ্যামাইডের সংকেতটা সবাই কমেন্ট করে, এটা আসবে পরীক্ষাতে। অ্যামাইডের সংকেত RCONH2। একজন বলছে ইলিওপলিজা, হ্যাঁ এটাও বলা যায়, ইলিওপলিজা, এটা সুন্দর হয় বেশি। দাঁড়াও এডিট করে দিব না, এটা ভালো লাগছে। আচ্ছা, যেটা বললাম অ্যামাইডের সংকেতটা পরীক্ষায় বেশি আসে RCONH2। অ্যাস্টারটা আসে, অ্যাস্টারটা কি বলছিলাম বলো তো? COOR, অ্যাস্টার। আরেকটা কি বলছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড COOH। আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কিটোন মূলক, কিটোন মূলকটা RCOR, অ্যালডিহাইড RCHO। এগুলো দিয়ে পরীক্ষায় আসে, বুঝছো? মেডিকেল ভর্তি পরীক্ষায় বলে নিচের কোনটা সংকেত, নিচের কোনটার কার্যকরী মূলক, এরকম করে কোশ্চেন আসে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক নিচের কোনটা, অ্যাস্টারের কার্যকরী মূলক নিচের কোনটা, মানে এরকম করে বলে। অ্যামাইডের কার্যকরী মূলক নিচের কোনটা, না যায় কোশ্চেন না বলো তো, কিন্তু পরীক্ষার হলে এই কোশ্চেনটাই তোমার মাথার ভিতরে এমন এমন করবে। দেখো এটা দেখে তোমার মাথা ঘোরাবে। RCONH2, এটা কি অ্যামিন? অ্যামিন মনে হয়, NH2 তো, তাইলে মনে হয় অ্যামিন। পরীক্ষা হলে যে তুমি কই চলে যাবা ঠিক নাই, তাই পড়ে যাও, বুঝছো? পড়ে না গেলে এমন হবে। RCONH2 কি অ্যামিনের সংকেত না অ্যামাইডের সংকেত? RCONH2 কি অ্যামিনের সংকেত না অ্যামাইডের সংকেত? RCONH2 কি অ্যামিনের সংকেত না অ্যামাইডের সংকেত? অ্যামিনের সংকেত না অ্যামাইডের সংকেত? অ্যামাইডের সংকেত না অ্যামিনের সংকেত? আচ্ছা, এই যে এরকম লাগবে পরীক্ষার হলে, বুঝছো? তাই যাতে না লাগে তাই একটু মজা করে গেলাম। তাল গাছের বেড়া, আপুর ক্লাস সেরা, আনোয়ার মায়ের মায়ের খায় না, উল্টা পাল্টা কমেন্ট করো না। এবার আসো আমরা চলে যাবো নিচের দিকে। আমাদের জৈব যৌগের নামকরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না, একদমই ইজি নাম দিয়ে দেয়, দেখলেই পারা যায়। নামকরণ নিয়ে প্যারা নাই, তবে প্যারা হচ্ছে কয়টা পদ্ধতি, 3টা পদ্ধতির নাম জানবা। এখানে আছে কোথা থেকে কি পাওয়া যায়। দেখো লাল পিঁপড়া,
ছোটবেলায় মনে আছে আমরা ছোটবেলায় পিঁপড়ার কামড় খাইছি প্রচুর। পিঁপড়ার কামড় খাইলে মনে হতো কালা পিঁপড়াটা হচ্ছে ভালো, লাল পিঁপড়াটা হয়েছে শয়তান। বললেন 2 রকমের পিঁপড়া আছে, কালা পিঁপড়া হচ্ছে ভালো পিঁপড়া, লাল পিঁপড়া হচ্ছে শয়তান পিঁপড়া। ওই লাল পিঁপড়া হচ্ছে, লাল পিঁপড়া থেকে ফর্মিকা বলা হয়, ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড, ভীমরুলেও পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। আর পোস্টাব ইউরিন থেকে ইউরিয়া, ইউরিন থেকে ইউরিয়ার নামকরণ করা হয়েছে, ইউরিন থেকে ইউরিয়া। আর কোথায় কি অ্যাসিড আছে একটু জানা আসি চলো। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে কোন অ্যাসিড কমেন্ট করতে হবে, লেবুতে কোন অ্যাসিড আছে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। লেবুতে কোন অ্যাসিড? লেবুতে সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড। দধিতে কোন অ্যাসিড? দুধ রিলেটেড যা কথা আছে, ল্যাকটিক অ্যাসিড, ল্যাক কথাবার্তা দুধের মধ্যে থাকে। দুধে কোন অ্যাসিড আছে তাড়াতাড়ি বলো, দুধে কোন অ্যাসিড আছে? ল্যাকটিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। আঙ্গুর তেঁতুল, আঙ্গুর ফল টক, তাই না? একদম ইস খান না বা পান না তাই খান না, ব্যাপারটা জানো না? আঙ্গুর ফল টক কারা বলে? যারা পায় না তারা বলে। যাই হোক, আঙ্গুর ফল টক, তেঁতুলে কিন্তু টক, দুইটাই টক না? তাহলে টক টক টার্টারিক, টক টক টার্টারিক। আঙ্গুর ফল কিন্তু আসলে টক না, মিষ্টি। আঙ্গুর ফল খাওয়া সবচেয়ে সহজ, পানিতে একটু ধুইবা, টপ টপ করে খাবা, বুঝছো? আঙ্গুরে টার্টারিক, তেঁতুলে টার্টারিক। আঙ্গুর ফল টক বলার কারণ তেঁতুল টক, এর জন্য বলছি, বুঝছো? আঙ্গুরে আর তেঁতুলে টার্টারিক। আঙ্গুরে আর তেঁতুলে কি তাড়াতাড়ি বলো? আঙ্গুরে আর তেঁতুলে কি? আঙ্গুরে আর তেঁতুলে টার্টারিক, আঙ্গুরে আর তেঁতুলে টার্টারিক, আঙ্গুরে আর তেঁতুলে টার্টারিক। ইক্ষুতে অক্সালিক, অক্সালিক অ্যাসিড ইক্ষু, আখ। আপেলে ম্যালিক, অ্যাপেল কোম্পানির মালিক হইতে চাও না? অ্যাপেল কোম্পানি, আমার কাছে অ্যাপেলের কিছু নাই আসলে, অ্যাপেলের আইফোনও নাই, কিছু নাই, গরিব মানুষ আমি। তোমরা অ্যাপেল কোম্পানির যদি মালিক হইতে চাও তাহলে আপেলে ম্যালিক অ্যাসিড। আপেলে কি অ্যাসিড বলো তো? আপেলে ম্যালিক অ্যাসিড, বুঝছো? আপেলে ম্যালিক অ্যাসিড। আমার কাছে ফোন টোন এগুলো নিয়ে বিলাসিতা লাগে না, সমস্যা নাই, আমি আইফোনও যা এই ফোনও তা, তাই না? কালারটা নীল হইলে হচ্ছে ভালো হয়। আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড? আপেলে ম্যালিক অ্যাসিড। অ্যাপেল কোম্পানির মালিককে কে হতে চাও দেখি তো, তাদের একটু এখানে একটু মালিকটা হলো বাংলাদেশের একটা বড় একটা পজিশন নিয়ে থাকতে পারো অ্যাপেল কোম্পানির, অনেক ভালোই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর অ্যাপেল কোম্পানিতে থাকবো না। প্রোপানোয়িক অ্যাসিড থাকে চর্বিতে, বিউটানোয়িক অ্যাসিড থাকে মাখনে। প্রোপানোয়িক অ্যাসিড থাকে চর্বিতে, বিউটানোয়িক অ্যাসিড থাকে মাখনে, এটা জানা রেখো। আমরা চলে যাই অ্যালকাইল মূলকের কথা, আমি বলে ফেলছি। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যেই মূলক পাওয়া যায় তাকে বলে অ্যালকাইল মূলক। তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে মিথাইল মূলক, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে ইথাইল মূলক, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে প্রোপাইল মূলক, বিউটেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে বিউটাইল মূলক, পেন্টেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে পেন্টাইল মূলক, হেক্সেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে হেক্সাইল মূলক, হেপটেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে হেপটাইল মূলক। মানে আপুরে থামা ভাই, কি শুরু করলো? আচ্ছা যাই হোক, তার মানে আমাদের অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে কি মূলক বলো তো? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলক প্লাস আর, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আর প্লাস কার্যকরী মূলক দিয়ে সংকেত বানানো যায়, জানো তোমরা এটা? আর প্লাস কার্যকরী মূলক দিয়ে সংকেত বানানো যায়। আর প্লাস OS অ্যালকোহল, আর প্লাস CHO অ্যালডিহাইড, আর প্লাস NH2 অ্যামিন, আর প্লাস CONH2 অ্যামাইড, আর প্লাস তোমার হচ্ছে বিভিন্ন কার্যকরী মূলক দিয়ে সংকেত তৈরি করা যায় যৌগের, তাই না? আচ্ছা, এই সামনে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সলভ করে। এখানে দেখো একটা কথা আছে, আমাদের এটাকে CS2 ডাবল, দুইটা ডাইমিথাইল কার্বিনল বলা হয়। কার্বিনলের সংকেতে যেখানে একটু মনে রেখো, বুঝছো? কার্বিনল, এখানে অনেকগুলো কার্বিনল দেওয়া আছে। এই কার্বিনলগুলোর সংকেতটা ডাইমিথাইল কার্বিনল, COS কে কার্বিনল বলা হয় আর কি নর্মালি, বুঝছো? এটুকু মাথায় রেখো, আর কিছু না। জেনেভা পদ্ধতি 1892 সালে এটা পড়ো, 1993 সালে সর্বশেষ জেনেভা সংশ্লেষণ অ্যালিফিটিক যোগের লাইনটা পড়ো। এদিকে আর কিচ্ছু না। এই যে একটা ছক আছে, ছকটা নিজে পড়ে নিবা, এটা নিজে পড়তে ভালো লাগে। দেখো যে মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্স অক হেপ্ট অক নন ডেক উন ডেক, এগুলো পড়তে ভালো লাগে না? ভাল লাগে, পড়ছো। এই থেকে আর কিচ্ছু পড়বো না, আমরা চলে যাচ্ছি। দেখো কি আরামে চলে যাচ্ছি, ভালোই লাগতেছে। এই ছকটা পড়বো, ডাবল বন্ডে ট্রিপল বন্ডে যে কার কি, এটা একটু পড়ো। কীটনমূলকের সংকেত এগুলো পড়ে আসছো, কার্বক্সিলিমূলক পড়ছো। এ থেকে আর কিচ্ছু পড়বো না, কি আরামে চলে যাচ্ছি, দেখছো? ওহ কি সুন্দর জার্নি আমার, দেখো তো ফ্রুট একদম। এদিকে আমার কিচ্ছু পড়া লাগতেছে না, এগুলো তোমরা না পড়লে চলো। এখানে একটা যে দেখো, কার্যকরীমূলক সর্বোচ্চ কে, সবার উপরে কার কার্যকরীমূলক প্রায়োরিটি পায় এটা জানা দরকার। সবার উপরে অ্যাসিডরা, সবার উপরে অ্যাসিডরা, অর্থাৎ কার্বক্সিলিক মূলকের প্রায়োরিটি সবার উপরে, এটা মাথায় রাখতে হবে। কার্বক্সিলিক মূলকের প্রায়োরিটি সবার উপরে, এটা মাথায় রাখা লাগবে। কার্বক্সিলিক মূলকের প্রায়োরিটি সবার উপরে, ঠিক আছে? তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে আরেকটা অ্যাসিড সালফোনিক অ্যাসিড, তারপরে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। ড ড ড একটু খেয়াল করে দেখো তো, এই পাঁচটাই ড লা কিনা শেষে, ড ড ড ড ড ড
তাই না? 5টাই ডলা না? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, নাইট্রাইল বা সায়ানাইড CN, বুঝছো? C ট্রিপল বন্ড N আর কি, অ্যালডিহাইড, অ্যালডিহাইড CHO, তাহলে এই সিআরটা মনে রাখবো। তারপরে কিটোন অ্যালকোহল থায়োল, কিটোন অ্যালকোহল থায়োল অ্যামিন, কিটোন অ্যালকোহল থায়োল অ্যামিন, তারপরে অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন, অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন, ট্রিপল, ডাবল, সিঙ্গেল, এই তিনটা মনে থাকবে, অ্যালকিন অ্যালকাইল অ্যানকেন। আর এগুলো ড ড ড এটাও মনে থাকবে। কিটোন অ্যালকোহল থায়োলেমিন, কিটোন অ্যালকোহল থায়োলেমিন, কিটোন অ্যালকোহল থায়োলেমিন, থায়োলকে মার্ক্যাপ্টো বলা হয়, থায়োলকে কি বলা হয়? মার্ক্যাপ্টো বা মার্ক্যাপ্টান যৌগ। বলো তো কোথায় মার্ক্যাপ্টান যৌগ ইউজ করা হয়? দেখি তো পারো কিনা, এটা পড়াইছি একটা MCQ সলভ ক্লাসে। বলো তো কোথায় মার্ক্যাপ্টান যৌগ ইউজ করা হয়? বাসাবাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের ভিতরে দুর্গন্ধযুক্ত মার্ক্যাপ্টো যৌগ ইউজ করা হয়, যাতে সিলিন্ডার লিক হইলে লিকেজ শনাক্তকরণে আমরা বুঝতে পারি, গন্ধ ছুটে যায় না একদম, যদি সিলিন্ডারের লিকেজ হয়, অনেক বেশি খারাপ গন্ধ না, ওইখানে মার্ক্যাপ্টো যৌগ আছে, বুঝছো? এটা মাথায় রাখবা, মার্ক্যাপ্টো যৌগ লিকেজ শনাক্তকরণে ব্যবহার করা হয়, মার্ক্যাপ্টো যৌগ লিকেজ শনাক্তকরণে ব্যবহার করা হয়। ওকে, আমরা এরপরে চলে যাব আমাদের এদিকে। আর না, আমরা কোথায় যাব? আমরা এখন আসি কই? আমরা আসি হচ্ছে 28 পেজে। ঠিক আছে, এই পেজ লাগবে না, আরামে চলে যাও, পাশের MCQগুলো সলভ করো, এখান থেকে দিয়ে দিব কিন্তু একটা দুইটা যেগুলো থেকে। আচ্ছা, আমরা আরামে চলে যাচ্ছি। কি আরাম দেখছো? আরামে চলে যাচ্ছি, একদম চলে যাচ্ছি। এই থেমে গেছে বলে আর যাও না, ভাল লাগে না, দেখছো? বলে কি এত গেলে কিন্তু থাইমা যাবো, দেখছো? এরপরে নোট, জৈব যৌগের সমানতা এর প্রকারভেদ। জৈব যৌগের সমানতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। জৈব যৌগের সমানতাকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? জৈব যৌগের সমানতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, তবে গাঠনিক সমানতাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। জৈব যৌগের সমানতা কত যদি বলে তাহলে 2 ভাগে, জৈব যৌগের সমানতা কত যদি বলে তাহলে 2 ভাগে, আর যদি বলে গাঠনিক সমানতা কত প্রকার তাহলে 5 ভাগে। 5 ভাগ মনে রাখার জন্য একটা কথা বলতে পারো, আচমকা। আমরা বলি না আচমকা আয়সা এমন একটা ধাক্কা দিল, একদম পড়ে গেছি গা। আচ্ছা, যাই হোক, আচমকা কথাটা দিয়ে আমরা জৈব যৌগের গাঠনিক সমানতা মনে রাখতে পারি। আচমকা, রা দিয়া হচ্ছে অবস্থান সমানতা, চ দিয়ে চেইন বা শিকল সমানতা, ম দিয়ে হচ্ছে মারিজম, টটোমারিজম, ম্যাটামারিজম, ম দিয়ে মারিজম, ম দিয়ে কি টটোমারিজম, ম্যাটামারিজম, আর কা দিয়ে কার্যকরীমূলক সমানতা, কা দিয়ে কার্যকরীমূলক সমানতা। তাহলে সমানতা শ্রেণীবিভাগটা কি দিয়ে মনে রাখবো? সমানতা শ্রেণীবিভাগটা কি দিয়ে মনে রাখবো? আচমকা কথাটা দিয়ে মনে রাখবো, তাই না? সমানতা শ্রেণীবিভাগটা কি দিয়ে মনে রাখবো? আচমকা কথাটা দিয়ে মনে রাখা যায়। এরপর চেইন সমানতাতে শাখাহীন শাখাযুক্ত কথাটা আছে। তারপরে আমাদের এখানে অনেক বেশি তাপমাত্রা দেওয়া আছে, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ওগুলো লাগবে না। জৈব যৌগের সমানতা দেখো, মেডিকেল আওয়ার ড্রিমের সুন্দর নোট, এই নোটগুলো কিন্তু আমরা পেট বেচে দিই আমাদের। তাই যারা পেট বেচে জয়েন হবো আমাদের মেডিকেমিস্ট্রি 20 তারিখ থেকে শুরু, সবাই আমাকে ধুমধারাক্কা নক দিয়ে রাখো। আমাদের 2000 টাকা কোর্স ফি, তাড়াতাড়ি করে ভর্তি হলে অ্যাড পাবা আগে, নাহলে অ্যাড পাইতে দেরি হয়ে যায়, একটা ক্লাস হয়ে যায়, পরে কান্নাকাটি করে রেকর্ড ক্লাস করতে হবে হ্যান ত্যান। তাই বলি যারা অ্যাড হওয়ার এখনই নক দিয়ে ফেলো। আচ্ছা, এবার দেখো আমাদের গাঠনিক বা কাঠামোগত আর স্টেরিও বা ত্রিমাত্রিক। আমাদের গাঠনিক সমানতা আচমকা, সিকল বা চেইন সমানো বা শৃঙ্খল সমানো বলে, বুঝছো? সিকল বা চেইন সমানো বা শৃঙ্খল সমানো, এটা লাগবে না। কার্যকরীমূলক সমানো, অবস্থান সমানো, টটোমারিজম, ম্যাটামারিজম, ম্যাটামারিজমকে আবার রূপান্তর বলা হয়। আর ত্রিমাত্রিক বা স্টেরিও সমানো হচ্ছে জ্যামিতিক বা সিস্টান্স আলোক সমানো, জ্যামিতিক বা সিস্টান্স আলোক সমানো। জ্যামিতিক বা সিস্টান্সে বলা হয় সিস সমানো, ট্রান্স সমানো। জ্যামিতিকে সিস সমানো, ট্রান্স সমানো। জ্যামিতিকের 2 প্রকার, সিস সমানো, ট্রান্স সমানো। আর এদিকে আমাদের আলোক সমানো, আলোক সমানো হচ্ছে ডানাবর্তী, বামাবর্তী। আলোক সমানো হচ্ছে ডানাবর্তী, বামাবর্তী। ঠিক আছে আপু, 11টা বাজে, তাড়াতাড়ি শেষ করেন। আরো 15 মিনিট রেডি। হ্যাঁ, 15 মিনিট থাকো, আমাদের বেশি নাই আর। এরপরে এখান থেকে উদাহরণ পড়াবো, অবস্থান সমানোর কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্য। অবস্থান সমানো, কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্য। এক্সাম্পলগুলো দেখতে পারো চাইলে। কার্যকরীমূলক সমানো, কার্যকরীমূলকের ভিন্নতা। কার্যকরীমূলক সমানো, কার্যকরীমূলকের ভিন্নতা। কার্যকরীমূলক সমানো মূলত অ্যালকোহল, ইথারের মধ্যে এবং অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটোনের মধ্যে পার্থক্য করে, বুঝছো? এইগুলোর মধ্যে কার্যকরীমূলক থাকে। এখান থেকে সবগুলা বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট পড়তে বলি নাই, তবে যে কটা দাগ দিছি, ইথানলেরটা পড়ো, ইথানলেরটা 78.3, আবার হচ্ছে অ্যাসিটোনেরটা পড়ো 56, আর হচ্ছে প্রোপানেলেরটা পড়ো 48। এগুলার মেল্টিং পয়েন্ট একটু পড়া দরকার। তবে ইথানলের সাথে মিথানল পড়ছিলাম কত, মিথানল কত 65 পড়ছিলাম না, 65। আরেকটা পড়বার রেকটিফাইড স্পিরিট, ওইটা হচ্ছে 78.1, নিচে লিখে দিছি, একটু পরে যাব আমরা। মেটামারিজম হচ্ছে কার্যকরীমূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার ভিন্নতা থাকে। কোন সমানুতাতে
কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকে? অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সমাণুর উভয় পাশে কার্যকরী মূলকের ভিন্নতা থাকে বলো তো? কোন সমাণুর উভয় পাশে কার্যকরী মূলকের ভিন্নতা থাকে? তাড়াতাড়ি বলো। মেটামারিজম। কোনটার? মেটামারিজম। খেয়াল করে দেখো, এই যে আমাদের মিথক্সি কার্যকরী মূলক, এই ডাইন সাইডে আর বাম সাইডে কার্বন সংখ্যা সেম না। তারপরে এটাতে হচ্ছে 2টা আর হচ্ছে 4টে সমান হয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে 2 সাইডে সমান না। কার্যকরী মূলকের 2 সাইডে কার্বন সংখ্যা সমান থাকে না। তারপরে আমাদের নিচেটা দেখি, এই যে আমাদের কার্যকরী মূলকের 2 সাইডে কার্বন সংখ্যা সমান থাকে না। এরকম যারা আছে, এরকম যে সকল যৌগ, তারা মূলত মেটামারিজম দেখায়। যেরকম দেখায়, কারা কারা মেটামারিজম দেখায় তাদেরটা মনে রাখার জন্য আমি একটা কথা বলতে চাই। আমাদের সে কই বলো তো? সে কই? তোমরা অনেক আফসোস করো না যে আসলে সে কই, তারে তো খুঁজে পেলাম না। সে কই দিয়ে আমরা মেটামারিজমের এক্সাম্পল মনে রাখতে পারি। দেখো, সে দিয়ে হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিন। তোমাদের বইতে অ্যালকোহল কথাটা নাই, লিখে নাও। সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিনে কি ঘটে? সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিনে মেটামারিজম ঘটে। সে কই বলো তো? তারে তো খুঁজে পাচ্ছি না। সে কই? সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহলে কি ঘটে? সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহলে মেটামারিজম ঘটে। কই দিয়ে হচ্ছে কার্যকরী মূলক, আচ্ছা না, কই দিয়ে কিটোন আর ইথার। কোয়ের ক দিয়ে কিটোন, রস্যই দিয়ে ইথার। আমরা মেটামারিজম মনে রাখবো। সে কই, মোটা সে কই, বুঝছো? তোমাদের জন্য সে হচ্ছে মোটা, মনে রাখবা। মোটা সে কই গেল। আচ্ছা, মোটা দিয়ে হচ্ছে মেটামারিজম, সে দিয়ে হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিন। কই দিয়ে হচ্ছে কিটোন, আরেকটা কি? কিটোন আর ইথার, রস্যই দিয়ে ইথার, বুঝছো? এগুলো এক্সাম্পলগুলো আমরা মনে রাখবো। নিচের দিকে আমরা দেখছি টটোমারিজম। টটোমারিজম কথাটার সাথে কিন্তু টটো মনে রাখে। টটো কোম্পানি বলেন আমরা, টটো কোম্পানির মতো ঘুরে বেড়াস কেন? কোনো কাজ কাম নাই? অনেক স্টুডেন্ট আছে কোনো পড়াশোনা করে না, টটো কোম্পানির মতো বিভিন্ন জায়গায় ভর্তি হয়, কোথাও ক্লাস করে না। তাদের কোনো দরকার আছে? তারা কীরকম? তারা হচ্ছে টটো কোম্পানি। আমি বলি, একটা টিচারের কাছে ফিক্সড হয়ে থাকো, যার ক্লাস তোমার ভালো লেগে গেছে তার কাছে তুমি তোমার পুরা 1-2 বছর তার কেয়ারে থাকো, বুঝছো? অনেকের ক্লাস তো অনলাইনে অ্যাভেলেবেল, অনেকের ক্লাস। তোমার যদি একজনের ক্লাস ভালো লেগেই যায়, তার কাছে তারা বিশ্বাস করে তার মতো দিক নির্দেশনায় চলো, আমি জানি তুমি সাকসেস হবা। কিন্তু তুমি যদি টটো কোম্পানির মতো এনে দৌড়াদৌড়ি করে এক ক্লাস 10 জনের কাছে করো, আবার দেখা যায় এক সাবজেক্টই 2-3 জনের কাছে পড়ো, কোনোটাই হবে না। আলটিমেটলি তুমি লুজার, বুঝছো? তুমি ভালো কিছু করতে পারবা না। একজনের কাছে পড়ো, টটো কোম্পানি হো না। টটো কোম্পানি স্থির না, টটো কোম্পানিরা স্থির না। কীরকম? গতিশীল। টটো কোম্পানিরা গতিশীল। টটো কোম্পানিরা খালি ঘুরে ঘুরে বেড়ায়, কোনো জায়গায় স্থির হইতে পারে না, স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, গতিশীল কার্যকরীমূলক সমানতা দেখায়। টটো কোম্পানির এক্সাম্পল হচ্ছে ইনল যৌগ বা কিটো ইনল সমানতা। কিটো ইনল সমানতা কারা দেখায়? একটা ফোন লাগবে। কিটো ইনল সমানতা কারা দেখায়? টটো কোম্পানিরা কিটো ইনল সমানতা দেখায়। দেখো, কিটো সমাণু প্রোপানলের কিটো সমাণু হয়ে যায় ইনল সমাণু। কিটো ইনল সমাণু কারা দেখায়? কিটো ইনল সমানতা কারা দেখায়? টটো কোম্পানিরা দেখায়, যারা স্থির না, গতিশীল না। তাই একটা জায়গায় ফিক্সড হয়ে পড়াশোনা করো। আফসানাপুর ক্লাস ভালো লাগছে মানে আফসানাপুর সবগুলা ব্যাচে তুমি থাকো। এমন অনেক স্টুডেন্ট আছে আমার যত ব্যাচ লঞ্চ হয় তারা কেমনে জানি অ্যাড হয়ে যায়, বুঝছো? আর যদি ভালো না লাগে তাহলে পড়বা না, এটা হচ্ছে কথা। আচ্ছা, ওই এক্সাম্পলগুলো দেখবে। এখানে অ্যালকেন কি সমানতা দেখায় আমি একটু লিখছি। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন আলোক সমানতা দেখায়, চেন সমানতা দেখায়। অ্যালকেন ইজ ইকুয়াল টু আলোচনা। অ্যালকেন আলোক সমানতা দেখায়, চেন সমানতা দেখায়। অ্যালকেন ইজ ইকুয়াল টু আলোচনা। অ্যালকিন হচ্ছে অজানা। অ্যালকিন অবস্থান সমানতা দেখায়, জ্যামিতিক সমানতা দেখায়। অ্যালকিন অবস্থান সমানতা দেখায়, জ্যামিতিক সমানতা দেখায়। অ্যালকিন ইজ ইকুয়াল টু অজানা, অ্যালকিন ইজ ইকুয়াল টু আলোচনা। আলোক সমানতা, চেন সমানতা, এটা মনে রাখতে পারো। এদিকে আর কিছু নাই আমাদের। এখানে একটা লাইন আছে, বেনজালডিহাইড ও বেনজোফেনন নেই, আলফা হাইড্রোজেন নেই, এরা টটোমারিজম প্রদর্শন করে না, বুঝছো? আচ্ছা, তারপরে আমাদের এই জায়গায় আমরা স্টোরীয় সমানতা, ত্রিমাত্রিক সমানতা দেখতে পাচ্ছি, জ্যামিতিক সমানতা, সিস্টেন্স। এবার রাইট অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে আকাশ কথাটা মনে রাখতে পারি। অবস্থান, কার্যকরীমূলক আর শিকল। অ্যালকোহল আকাশ, বুঝছো? অ্যালকোহলে আসক্ত আকাশ, এমনি মনে রাখা যায়। এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? অবস্থান, কার্যকরীমূলক আর শিকল। আর জ্যামিতিক সমানতা কে দেখায়? জ্যামিতিক সমানতা দেখায় হচ্ছে সিস্টান সমানতা। সিস্টান সমানতা হেক্সিন আর বিউটিন 2 দেখায়। হেক্সিন 3 আর বিউটিন 2 এরা হচ্ছে সিস্টান সমানতা দেখায়। সিস্টান সমানতা কে দেখায় বলো তো? হেক্সিন 3 আর বিউটিন 2। সিস্টান সমানতা কে দেখায়? আরেকটু অল্প 5 মিনিট। সিস্টান সমানতা কে দেখায়? সিস্টান সমানতা কে দেখায়? সিস্টান সমানতা দেখায় হচ্ছে হেক্সিন 3 আর বিউটিন 2। হেক্সিন 3 আর বিউটিন 2 সিস্টান সমানতা দেখায়। সিস্টান সমানতা, জ্যামিতিক সমানতাকে সিস্টান সমানতা বলে। এবার আসো আমাদের জ্যামিতিক সমানতার সাধারণ ধর্ম।
জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্মের মধ্যে অনেকগুলো ধর্ম আছে, তুমি কয়টা মনে রাখবা? তুমি মাত্র 2টা মনে রাখবা, বাদ বাকিগুলা চিন্তা করে বলবা। তুমি মাত্র 2টা মনে রাখবা, বাদ বাকিগুলা চিন্তা করে পড়বা। 5 মিনিট জোরে কথা বললে মাথা ব্যথা করে, আর আপু 1 ঘন্টা বলতেছে। আসলেই কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তাই তোমাদের ক্লাস করতে হবে। এবার দেখো আমাদের সিস্টান সমানোদয়ের বৈশিষ্ট্য, সিসের বৈশিষ্ট্য, ট্রান্সের বৈশিষ্ট্য অনেকগুলো আছে, কয়টা মনে রাখবা? এত মনে রাখার সময় নেই, আমরা টেকনিকে চলি। আমরা কেমনে চলি? আমরা টেকনিকে চলি। আমাদের টেকনিকটা হচ্ছে সিস সমানের গলনাঙ্ক কম, সিস সমানের সুস্থিতি কম, আর বাদ বাকি সব সিস সমানের বেশি, ট্রান্স সমানের কম। তাহলে এই সিস সমানের গলনাঙ্ক কম, সিস সমানের সুস্থিতি কম, তাহলে ট্রান্স সমানের গলনাঙ্ক বেশি, ট্রান্স সমানের সুস্থিতি বেশি, আর বাদ বাকি সব ট্রান্স সমানের কম। সবাই আমাকে বলো সিস সমানের কি কি কম? সিসের গলনাঙ্ক কম আর হচ্ছে সুস্থিতি কম, সিসের গলনাঙ্ক কম আর সুস্থিতি কম, সিসের গলনাঙ্ক কম। সবাই আচ্ছা আর 10টা মিনিট থাকতে পারবে না? সবাই আর 5-10টা মিনিট থাকো, একদম শেষ করে দিব। সিস সমানের গলনাঙ্ক কম, সুস্থিতি কম, সিস সমানের গলনাঙ্ক কম, সুস্থিতি কম। মনে রাখবা সীমার গলার স্থায়িত্ব কম, বাকি সব বেশি। সীমার গলার স্থায়িত্ব কম, বাকি সব বেশি, অর্থাৎ সিস সমানোর গলনাঙ্ক আর স্থায়িত্ব কম, বাকি সব বেশি। সিস সমানোর গলনাঙ্ক আর স্থায়িত্ব কম, বাকি সব বেশি। সিস সমানোর গলনাঙ্ক স্থায়িত্ব কম, বাকি সব বেশি। বুঝছো? সিস সমানোর গলনাঙ্ক স্থায়িত্ব কম, বাকি সব বেশি। তার মানে সিস সমানের গলনাঙ্ক স্থায়িত্ব কম হলে ট্রান্স সমানের গলনাঙ্ক স্থায়িত্ব বেশি, বাকি সব কম। উল্টা বুঝবা না? এটা মনে রাখলে বাকি হলের ভিতরে চিন্তা করে বের করা যাবে, সমস্যা নাই। আমরা এবার চলে যাব আমাদের নিচের দিকে, যে এই লাইনটা পড়ে, সিস সমানো ম্যালিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যানহাইড্রেট গঠন করে, কিন্তু ট্রান্স সমানো ফিউমারিক অ্যাসিড অ্যানহাইড্রেট গঠন করে না। আর তাপমাত্রা মনে রাখো। এইটুকুর পরে এই সাইডে আমরা কিছু দেখবো না, এদিকে থেকে চলে যাব। এখানে 1-2টা লাইন দাগাইছি, পড়বা। এই যে ডাইলেকট্রিক ধ্রুবকের মানটা পড়ো, মিথানলের কত, পানির কত। এই পেজ থেকে আমাদের আর কিছু নাই, এই পেজ আমরা ছাইরা চলে যাচ্ছি, আমাদের এই পেজ আর কিচ্ছু নাই। তুমি চাইলে এদিকে রেটিনাল রডসে ভিটামিন এ এটা একটু পড়তে পারো, এদিকে তোমার আর কিছুই দেখার দরকার নাই। এরপর নিচের দিকে চলে যাব আমরা। এখানে আমাদের আলোক সক্রিয় সমানুতাতে কি হয়? আলোক সক্রিয় সমানুতার 3টা বৈশিষ্ট্য মনে রাখা লাগে। কাইরাল কেন্দ্র থাকে। কাইরাল কেন্দ্র কিরকম কেন্দ্র আমাকে একটু বলতে হবে। কাইরাল কেন্দ্র কিরকম কেন্দ্র? যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকে তাকে কাইরাল কার্বন বলে। যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকে তাকে কাইরাল কার্বন বলে। যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকে তাকে কাইরাল কার্বন বলে। সবাই একটু 5 মিনিটের জন্য ক্লাসটা শেয়ার করো তো, 5 মিনিটের জন্য শেষ মুহূর্তে শেয়ার করো ক্লাসটা। যেই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকে তাকে কাইরাল কার্বন বলে। আমরা কাইরাল কার্বন দেখতে পাচ্ছি, এরা দর্পণ প্রতিবিম্ব তৈরি করে, এরা পরস্পরের উপরে অসমপাতিত হয়, অর্থাৎ কেউ কারো উপরে সমান সমানভাবে লেগে যায় না। ডান হাত বাম হাতের উপরে আমাদের হচ্ছে সমান সমানভাবে লেগে যায় না, আর কেউ অনেকটা, বুঝছো? তাহলে অসমপাতিত হয়, পরস্পরের উপরে অসমপাতিত হয়। ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড এক্সাম্পল দেখতে পারো। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটা আলোক সক্রিয় সমানতার বৈশিষ্ট্য নয়? কাইরাল কেন্দ্র থাকে, দর্পণ প্রতিবিম্ব তৈরি হয়, সমপাতিত হয়, অসমপাতিত হয়। কোনটা বৈশিষ্ট্য নয় বলো তো? কোনটা সমপাতিত কি, কোনটা বৈশিষ্ট্য নয়? সমপাতিত হয়, বৈশিষ্ট্য নয়। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব। এদিকে আর থাকবো না, চলে যাচ্ছি। এখানে একটা লাইন দেখে যাও। এক সমতলী আলো কাকে বলে? আর হচ্ছে এটা পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিকে পোলারিমিটার ব্যবহৃত হয়। কথাটা পড়ো, পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিক ব্যবহার করা হয়। এটা পড়বা। এখান থেকে আর কিছু না, এখানে যে ডি ল্যাকটিক অ্যাসিডের মান দিয়ে দিছি। পরস্পর 2টা সক্রিয়, আচ্ছা আলোক সক্রিয় সমাণুকে পরস্পর কি বলা হয়? আলোক সক্রিয় সমাণু, 2টা পরস্পর আলোক সক্রিয় সমাণু হচ্ছে আলোক সক্রিয় সমাণু। পরস্পর 2টা আলোক সক্রিয় সমাণু হচ্ছে আমাদের এনানসিওমার। 2টা পরস্পর আলোক সক্রিয় সমাণুকে কি বলা হয়? এনানসিওমার বা অ্যান্টিপড বা অ্যান্টিমার বা এই প্রক্রিয়াটা হচ্ছে এনানসিওমারিজম, এবং তাদের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই থাকে। এই লাইন কয়টা জানতে হবে, এই লাইন কয়টা আমাদের জানতে হবে, বুঝছো? আচ্ছা, তারপর আমরা চলে যাব আমাদের 2টা এনানসিওমারের মিশ্রণ, পজিটিভ আর নেগেটিভ মিশ্রণ নিষ্ক্রিয় হয়, বুঝছো? ডি ল্যাকটিক অ্যাসিড নিষ্ক্রিয়, অর্থাৎ 2টা এনানসিওমারের মিশ্রণকে বলা হয় রেসেমিক মিশ্রণ। 2টা এনানসিওমারের সমতুল বা সমমোলার মিশ্রণকে কি বলা হয়? 2টা এনানসিওমারের সমতুল বা সমমোলার মিশ্রণকে কি বলা হয়? 2টা এনানসিওমারের সমতুল বা সমমোলার মিশ্রণকে কি বলা হয়? সমমোলার মিশ্রণকে রেসেমিক মিশ্রণ। যেহেতু পজিটিভ নেগেটিভ মিলাই দেওয়া হয় তাই মিশ্রণটা নিষ্ক্রিয় হয়। আমাদের রেসেমিক মিশ্রণটা কিরকম হয়? রেসেমিক মিশ্রণটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়। ঠিক আছে, এখানে এটা লাগবে না আমাদের, এগুলো চলে যাব। এদিকে লাগবে না কিছু। এবার একটি অপ্রতিসম কার্বন থাকলে, আমাদের বলছে মাত্র একটি অপ্রতিসম কাইরাল কেন্দ্র থাকলে আলোক সক্রিয় সমাণু 2টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2টা, বুঝছো? 2 টু দি পাওয়ার n হয়, যেহেতু একটা আছে তাই 2টা।
এরপর আমরা যাব দুটি ভিন্ন অপ্রতিসম কার্বন থাকলে, দুইটা ভিন্ন অপ্রতিসম কার্বন থাকলে 4টা হয়, তাহলে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, বুঝছো? 4টা হয় সমাণু, এটা মনে রাখবো আমরা। এদিকে এই সংকেতগুলো একটু দেখতে পারো। তারপরে এখানে আছে আমাদের আরেকটু জিনিস আমি বলতেছি একটু পরে, ডায়াস্টোমারটা আমি একটু পরে বলবো। এই জায়গায় একটা কথা আছে, দুটি সদৃশ অপ্রতিসম কার্বন, যদি দুইটা সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তাহলে আমাদের সমাণু হয় 3টা। যদি দুইটা সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তাহলে সমাণু হয় 3টা। একটু পরে এটা সিস্টেমটা দেখাইতেছি। তার আগে একটা জিনিস দেখানো, আমাদের এনানসিওমার হচ্ছে দুইটা কাইরাল কার্বনের দুইটা আলোক সক্রিয় সমাণু পরস্পরকে এনানসিওমার বলে। আর যদি এনানসিওমার না হয়, দর্পণ প্রতিবিম্ব না হয় পরস্পরের, দুইটা আলোক সক্রিয় সমাণু যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে এনানসিওমার। আর যদি দুইটা আলোক সক্রিয় সমাণু দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে ডায়াস্টেরিওমার। দর্পণ প্রতিবিম্ব হইলে এনানসিওমার, দর্পণ প্রতিবিম্ব না হইলে এনানসিওমার। দর্পণ প্রতিবিম্ব হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হলে এনানসিওমার, দর্পণ প্রতিবিম্ব না হইলে ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার, এনানসিওমার, এই দুইটার পার্থক্য আমরা একটু দেখে নিব। এখানে সবাই লেখো এনানসিওমার, ডায়াস্টেরিওমার। এনানসিওমার রেসমিক মিশ্রণ গঠন করে, ডায়াস্টেরিওমার রেসমিক মিশ্রণ গঠন করে না। এনানসিওমারে কার্বন কমপক্ষে একটা হইলেই চলে, ডায়াস্টেরিওমারে কার্বন কমপক্ষে 2টা থাকা লাগে। ডায়াস্টেরিওমারে কার্বন কমপক্ষে কয়টা থাকা লাগে? ডায়াস্টেরিওমারে কার্বন কমপক্ষে কয়টা থাকা লাগে? ডায়াস্টেরিওমারে কার্বন কমপক্ষে 2টা থাকা লাগে, ঠিক আছে? আবর্তন, এনানসিওমার মাত্র একই দিকে, আচ্ছা মান একই, এনানসিওমারের আবর্তনের মান একই কিন্তু দিক বিপরীত। আর ডায়াস্টেরিওমারের দিক একই, মান ভিন্ন, বুঝছো? দিক একই, মান ভিন্ন। আর 5 মিনিট, আর 5টা মিনিট ক্লাস হবে, আর 5 মিনিট পরে আমি তোমাদের সবাইকে ছাইড়া দিব। তোমরা এটা একটু সুন্দর করে লিখো, এনানসিওমার ডায়াস্টেরিওমার পার্থক্য। আমাদের এনানসিওমার রেসমিক মিশ্রণ গঠন করে, ডায়াস্টেরিওমার রেসমিক মিশ্রণ গঠন করে না। এনানসিওমারে কার্বন কমপক্ষে একটা থাকে, ডায়াস্টেরিওমারে কার্বন কমপক্ষে 2টা থাকে। এনানসিওমার আবর্তন হচ্ছে মাত্র মান একই, দিক বিপরীত, আর ডায়াস্টেরিওমার দিক একই, মান বিপরীত, বুঝছো? এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশটটা নিয়ে তোমরা পরবর্তীতে লিখে নিতে পারো বা নোট দিয়ে দিব একটু পরে। এরপর ছবি দেওয়া আছে, আচ্ছা আমাদের দাগানো ছবি, এখানে এই লাইনগুলো একটু দেখবা। দেখো ভিন্ন ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্রের সংখ্যা n যৌগটি মৌলিক। আচ্ছা যদি কার্বন ভিন্ন হয়, অর্থাৎ কাইরাল কার্বন যদি ভিন্ন হয় তাহলে 2 টু দি পাওয়ার n। কাইরাল কার্বন ভিন্ন হইলে 2 টু দি পাওয়ার n দিয়ে সমাণু তৈরি করা যায়। আর কাইরাল কার্বন যদি ভিন্ন না হয়, অর্থাৎ একই হয়, সদৃশ হয়, তাহলে আমাদের তোমার হচ্ছে সমাণু নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। আর কাইরাল কার্বন একই হইলে, দুইটা কার্বন যদি একই হয় কাইরাল কার্বন, তাহলে তাদের মেসো যৌগ তৈরি হয়। মেসো যৌগ বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 2/2। ব্যাপারটা আমি বলি তোমাদের, কাইরাল কার্বন যদি ভিন্ন হয় তাহলে সমাণু নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কাইরাল কার্বন যদি ভিন্ন হয়, অর্থাৎ উপরের কার্বন নিচের কার্বন সেম না হইলে সমাণু নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আমি যদি বলি ভিন্ন কাইরাল, 3টা ভিন্ন কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের সমাণু নির্ণয় করো তো, তাহলে 3টা ভিন্ন কার্বন, তাহলে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 3 × 9। আচ্ছা আমি যদি বলি 3টা একই কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের বা সদৃশ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের সমাণু নির্ণয় করো তো, যেহেতু একই বলছে মানে একই রকমের কাইরাল কার্বন, 3টা একই রকমের বা 2টা বলছি, 2টা একই রকমের, তাহলে সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2 - তাহলে 2 হবে, বুঝছো? তাহলে যদি একই বলে তাহলে 2 টু দি পাওয়ার n - 1, আর যদি বলে ভিন্ন তাহলে 2 টু দি পাওয়ার n। আর একই যারা তাদের ক্ষেত্রে মেসোযোগ হয়, একই ছাড়া মেসোযোগ হয় না, অর্থাৎ সেই ক্ষেত্রে সূত্র 2 টু দি পাওয়ার n - 2। আচ্ছা আমরা এই জায়গায় থাকবো আজকাল, এখানে বেশি যাব না, আমাদের এদিকে আর কিছু কোশ্চেন নাই। এই সমানুগুলো তোমরা একটু দেখো। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো। এখানে কিছু মুখস্থ পড়া আছে, এই মুখস্থ পড়া লাইন কয়েকটা দেখতে পারো। 4টা কার্বনের বেলায় কয়টা চেন, 5টার বেলায় কয়টা চেন। কালকে কিন্তু আমাদের এই টাইমে ক্লাস রাত 10টা বাজে, আর হচ্ছে তোমাদের এক্সাম হবে, বুঝছো? এই পেজ আমাদের আর কিছু নাই, ওগুলো আমরা দেখবো না। এখানে কার কয়টা সমান হয় তোমরা একটু দেখতে পারো। আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে, এক্সাম্পলগুলো একটু দেখাইছো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যারিন বলে। আর কার্বন তোমার হচ্ছে বেনজিন বলে 1 আর 2 নম্বর অবস্থানকে অর্থ, তারপরে হচ্ছে প্যারা, আর 1 আর 4 অবস্থান প্যারা, 1 আর 3 হচ্ছে মেটা। এগুলো তো জানো, এগুলো লেস ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু একবার দেখে আসবা। আর আমাদের তোমার কি বলে, একটা কথা একটু বলে, এই জায়গায় না, এটা কালকে দিই না, আমরা 48 নম্বর পেজ না, কালকে অ্যারোমেটিক যৌগ থেকে পড়াই।
আজকে তাহলে এখানেই থাকবো না, আজকে এখানেই থাকবে। আজকে আফসানাপুর ক্লাসে ঢোকার পর আমি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, না ক্ষমা করে দাও না, এই যে ক্লাসগুলো করতেছো ক্লাসগুলো দরকার আছে, মাত্র 1 ঘন্টা 22 মিনিটের আমি ক্লাস কমই করাই, কম টাইম নিয়েই করাই, কিন্তু আজকে প্রথম ক্লাস তাই একটু বেশি বড় করে ক্লাস নিলাম। কালকে থেকে আমাদের ক্লাসগুলো হয়তো একটু ছোট হবে। আজকে 48টা পেজ পড়ানো হয়েছে, বুঝছো? 48টা পেজ পড়াইছি, বাকি আছে কত পেজ? জৈব যৌগ কত পেজের? 200 পেজের না? 200 পেজের, তাহলে 50 50 4টা ক্লাস 5টা ক্লাস হিসাব করো, দেখছো 5টা ক্লাসে শেষ করতে হবে। যাই হোক, আজকে যতটুকু পড়াইলাম অ্যারোমেটিক যৌগ পর্যন্ত পড়াইছি, এইটুকু যৌগ পর্যন্ত পড়াইছি। সবাই পড়াটা রেডি করে আসতে পারবা না? রেডি করে আসতে পারবা তো? আর ক্লাস কিরকম হয়েছে রিভিউ দিয়ে পোস্ট দিও। আমাদের কিন্তু 5টা ক্রেজ থাকবে তোমাদের জন্য রিভিউতে, আর হচ্ছে ক্লাসের নোট শেয়ারিংয়ে। যার যত বেশি শেয়ার হবে, যার যত বেশি লাইক পড়বে, তারটাই সিলেক্ট হবে। সোজা কথা, এটা হচ্ছে নিয়ম, আর কিছু করার উপায় নাই, কারণ সবার নোটটাই সুন্দর হয়, তবে নোট আপলোড দিতে হবে। তবে যদি দেখা যায় অনেক সুন্দর করে নোট তৈরি করছো, লিখেও দিছো খাতায়, আবার বইয়ের পেজও দিছো, সব কিছু আমরা বিবেচনা করব। 5টা থাকবে ক্রেস্টে, আর হচ্ছে 5টা থাকবে নোট শেয়ারিং এর ক্রেস্টে, আর 10টা থাকবে এক্সামে। এক্সাম আমাদের হবে 21 তারিখ সন্ধ্যা 7:30টায়, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।